এই চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের মাধ্যমিকের জন্য। এই চ্যাপ্টার থেকে 3 থেকে 4 নম্বর তোমাদের পরীক্ষাতে আসবেই শিওর শট। আজকে কিন্তু ক্লাসে থাকছে অনেক রকম এক্সপেরিমেন্ট। দেখো, জল, ধোঁয়া উঠছে, বরফ হাতে আসছে, এই ধরনের প্রচুর এক্সপেরিমেন্ট দিয়ে আজকে তোমাদের ক্লাসটা শুরু করবো। আরে কি কি ক্লাসের মাঝখানে বেলুন নিয়ে ঢুকে গেছে, কি আচরণ শিখিসনি? আচরণ আবার শিখতে হয় নাকি? আরে ভাই, গ্যাসেরও আচরণ শিখতে হয়, আর তুই তো মানুষ। আজকে আমাদের টপিক গ্যাসের আচরণ, অর্থাৎ আমরা মানুষের আচরণ তো শিখেছি, জেনেছি, কিন্তু গ্যাসেরও যে আচরণ হয় সেটা আজকে জানবো। সো হাই এভরিওয়ান, ক্লাস 10 মাধ্যমিক পরীক্ষার্থী সবাইকে স্বাগত। তোমাদের জন্য আজকে আমি পড়াতে চলেছি মাধ্যমিকের একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, গ্যাসের আচরণ। এই চ্যাপ্টার থেকে 3 থেকে 4 নম্বর তোমাদের পরীক্ষাতে আসবেই শিওর শট। তাই এই চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের মাধ্যমিকের জন্য। এখান থেকে কি ধরনের প্রশ্ন আসবে, কেমন প্রশ্ন তোমাদের করে যেতে হবে, প্রতিটা ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল কনসেপ্ট, এই সব কিছুর পাশাপাশি আজকে কিন্তু ক্লাসে থাকছে অনেক রকম এক্সপেরিমেন্ট। দেখো, জল, ধোঁয়া উঠছে, বরফ হাতে আসছে, এই ধরনের প্রচুর এক্সপেরিমেন্ট দিয়ে আজকে তোমাদের ক্লাসটা শুরু করবো। সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের প্রত্যেককে এই ক্লাসটা থাকতে হচ্ছে, মজা পাবে এটুকু কথা দিলাম যে এই ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকবে। তো সুতরাং সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী আমার ভাই বোন সবাইকে বাংলার সবচেয়ে বিশ্বস্ত প্ল্যাটফর্ম এসওই বাংলাতে স্বাগত। আজকে শুরু করছি গ্যাসের আচরণ। তবে শুরু করার আগে কয়েকটা জিনিস তোমাদেরকে একটু বলে দিই, যে তোমাদের এই কয়েকটা জিনিস যে আমাদের অলরেডি লাইভ চলছে, অর্থাৎ আমাদের এবিটিএ টেস্ট পেপার সলিউশনের টপিক ওয়াইজ লাইভ চলছে, সেই লাইভগুলো তোমরা প্রত্যেকে একটু দেখে নিও। তার পাশাপাশি ওয়ান শট নয়, প্রত্যেকটা ফাইনাল শট ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ম্যাথামেটিক্সের ভিডিও আসছে, সেই ভিডিওগুলো তোমরা একটু দেখে নিও। তোমাদের প্রিপারেশন পরীক্ষার জন্য বেস্ট হতে পারে এই ভিডিওগুলোর মাধ্যমে। আর বিশেষ কিছু আমরা বলবো না, আজকে আমরা শুরু করছি গ্যাসের আচরণ। এটা শুরু করার আগে, গ্যাস এটা কিন্তু পদার্থের ভৌত অবস্থার মধ্যে একটা অবস্থা। আমরা পদার্থের মেইনলি 3 ধরনের ভৌত অবস্থা দেখে থাকি, 1 কঠিন, 2 তরল এবং 3 গ্যাসীয়। দেখো, কঠিন, তরল এবং গ্যাসীয় এই 3টে অবস্থা পদার্থের থাকে। এই যে আমি বরফ হাতে ধরে আছি, এই বরফটা কিন্তু কঠিন, এই বরফটা কঠিন, কিন্তু এই বরফটাকে হাতে কিছুক্ষণ ধরে থাকলে কি হয়ে যাবে? বরফটা তরলে পরিণত হবে। আর এই তরলকে যদি আমরা গরম করি, তাহলে এই তরলটা কি হয়ে যাবে? দেখো, তরলকে যদি আমরা গরম করে দিই, তাহলে এই তরলটা কিন্তু গ্যাসীয় হয়ে যাবে। তরলটা কি হয়ে যাবে? গ্যাসীয়। দেখো, তরলটা কি হয়ে গেল? তরলটা হয়ে গেল গ্যাসীয়। তাহলে বিষয় হচ্ছে যে আমরা একটা পদার্থকে 3টে অবস্থাতেই পাচ্ছি, অর্থাৎ কঠিন অবস্থাতেও পাচ্ছি, তরল অবস্থাতেও পাচ্ছি, আবার গ্যাসীয় অবস্থাতে পাচ্ছি। স্যার, এটা তো বুঝলাম, এক্সপেরিমেন্ট করে আপনি দেখালেন, একটা বাস্তব উদাহরণ দেখে বোঝান, বাস্তব উদাহরণ দিয়ে বোঝান। দেখো, আমরা তোমাদের যে বয়স, সেই বয়সে তোমরা খুব রিলেট করতে পারবে যে আমরা যদি ছেলেরা বিশেষত কোনো মেয়েকে গিয়ে হঠাৎ করে বলে ফেলি যে আমি তোমাকে ভালোবাসি, আমার তোমাকে খুব ভালো লাগে, মেয়েটি কঠিন হয়ে যায়। তার কারণ হঠাৎ কেন বলছে, রেগে যায়, কঠিন হয়ে যায়। কিন্তু সেই মেয়েকেই তুমি যদি কিছুদিন সময় দাও, কিছুদিন তার সাথে গল্প করো, কথা বলো, পড়তে যাও একসাথে, এবং তারপর হাতে একটা গোলাপ দাও, তাহলে কিন্তু সেই মেয়েটির মন তরল হয়ে গেল, অর্থাৎ সেই মেয়েটার অবস্থার পরিবর্তন হয়ে গেল, কঠিন থেকে তরল। আর কিছুদিন পরেই কিন্তু তোমার সাথে সেই মেয়েটা স্বপ্নে উঠছে, অর্থাৎ সেই মেয়েটি চলে গেল গ্যাসীয় পর্যায়ে। তাহলে এটাই হচ্ছে আমাদের একটা বাস্তব এক্সাম্পল। এটা আদৌ সম্ভব নয়, সব ক্ষেত্রে প্রযোজ্য নয়, জাস্ট তোমাদের রিলেট করার জন্য, বোঝার জন্য এটুকু বললাম। এবার আমরা চলে আসি যে কঠিন, তরল আর গ্যাসীয় কনসেপ্টের পর আমরা তো থিওরিটিক্যালি, এক্সপেরিমেন্টালি পড়লাম, আমরা বেশ মজা করে পড়লাম। এবার আমরা থিওরিটিক্যালি পড়ি যে আসলে কঠিন, তরল এবং গ্যাসীয়র মধ্যে পার্থক্যটা কোথায়। কঠিন, তরল এবং গ্যাসীয় এই 3টে অবস্থানের মধ্যে পার্থক্যটা কোথায়? দেখো, আমরা যদি বরফকে হাতে ধরি না, তাহলে এই বরফের যে অণুগুলো আছে, এই অণুগুলো কিন্তু খুব কাছাকাছি আছে। এই বরফ ছাড়াও যে কোনো কঠিন পদার্থ, তুমি রিমোটটা নাও, একটা কঠিন পদার্থ, যে কোনো কঠিন পদার্থের অণুগুলো খুব কাছাকাছি অবস্থান করে, অর্থাৎ এই অণুগুলোর ঘনত্ব কিন্তু খুব বেশি হয়।
ওকে, তাহলে এটা 1 নম্বর বৈশিষ্ট্য। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য, যে কোনো কঠিন পদার্থ, এই যে বরফ, এর একটা আয়তন আছে, আকৃতি আছে, তাই না? এর একটা আয়তন এবং আকৃতি আছে। তাহলে কঠিন পদার্থের একটা আকৃতি এবং আয়তন আছে। আর কি, কণাগুলি, এই যে অণু বা কণাগুলো এর মধ্যে আছে, এই কণাগুলি কিন্তু খুব সুসজ্জিত অবস্থায় আছে, অর্থাৎ এই কণাগুলো খুব স্ট্রং বন্ডিংয়ের মাধ্যমে আছে, যার জন্যই কিন্তু এই পুরো অংশটা একদম নিরেট বা কঠিন হয়ে আছে। তাহলে খুব সুসজ্জিতভাবে কণাগুলি থাকে। উদাহরণ দিতে বললে কি বলবে? বরফ, কাঠ, লোহা, লবণ, পাথর, এগুলো তোমাদের উদাহরণের মধ্যে চলে আসবে। তাহলে এই পুরো জিনিসটা হচ্ছে কি? এই পুরো জিনিসটা হচ্ছে কঠিন। স্যার এবার তরল, তাহলে তরলের থিওরিটিক্যালি কি কি বলতে পারি? দেখ ভাই, তরল, এই যে জল, এটা এই আমি এখানে রেখেছি একরকম, আবার পাত্র চেঞ্জ করলে আমি গ্লাসে রেখেছি এটা, আমি যদি পাত্রটাকে চেঞ্জ করে দিই, আমি যদি এই পাত্র থেকে এই পাত্রে ঢেলে দিই, তাহলে কি হয়ে গেল? আয়তন পরিবর্তন হয়ে গেল। অর্থাৎ এর একটা আয়তন ছিল এটা, কিন্তু যখনই এর মধ্যে দিয়ে দিলাম তখন কি হয়ে গেল? এর আয়তনটা পরিবর্তন হয়ে গেল। আমি যদি এই বাটিতে ঢেলে দিই তাহলে আবার আয়তন পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ বেসিক্যালি তরলের একটা নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু সেই আয়তনটা পরিবর্তন হয়। আর আকৃতি তো টোটালি নেই, যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকৃতি ধারণ করে। অর্থাৎ তরলকে তুমি যেখানেই রাখবে সেখানকার আকৃতি ধারণ করবে। তাহলে এটা তোমার প্রথম পয়েন্ট, যে তরলের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু আকৃতি নেই। অর্থাৎ তরল একটা আয়তন, একটা স্থান করে রাখছে, মানে অকুপাই করে রাখছে, কিন্তু তার কোনো আকৃতি নেই। তাকে যে পাত্রেই রাখা হোক না কেন সেই পাত্রের আকৃতি ধারণ করে। এরপর কঠিনের চেয়ে কম কিন্তু গ্যাসের চেয়ে বেশি। কি কঠিনের চেয়ে কম কিন্তু গ্যাসের চেয়ে বেশি? ঘনত্ব। ঘনত্বটা কি? কঠিনের থেকে কম কিন্তু গ্যাসের থেকে বেশি। কেন বাবা? তার কারণ তুই দেখ না, কঠিনের যে ঘনত্ব, যে কণাগুলো আছে বা অণুগুলো আছে, সেগুলো তো খুব মানে কাছাকাছি আছে, যার জন্য তো এটা খুব স্ট্রংলি আছে। কিন্তু তরল তো স্ট্রংলি নেই, তাহলে কঠিনের থেকে কিন্তু কম, বাট গ্যাসীয়র থেকে আবার বেশি। তার কারণ গ্যাসীয় বা বাষ্প আকারে যখন উড়ে যাচ্ছে তখন তার ঘনত্বটা কিন্তু আরও কমে যাচ্ছে। ওকে, আর কণাগুলি নির্দিষ্ট সজ্জায় থাকে না। এখানে যদিও সজ্জায় সাজিয়ে দিয়েছে, কিন্তু এই রকম নির্দিষ্ট সজ্জায় থাকে না, একটু এলোমেলো থাকে। ঠিক আছে, যেমন জল, দুধ, তেল, এগুলো হচ্ছে তরলের উদাহরণ। নেক্সট আমরা চলে আসবো গ্যাসীয়। গ্যাসীয়র মধ্যে নির্দিষ্ট আয়তন বা আকৃতি নেই, ঘনত্ব সবচেয়ে কম, কণাগুলি অত্যন্ত বিশৃঙ্খলভাবে থাকে। তাহলে 3টে পয়েন্ট, এর কোনো আয়তন আকৃতি নেই, ঘনত্ব সবচেয়ে কম এবং কণাগুলি অত্যন্ত বিশৃঙ্খলভাবে থাকে। তাহলে এই 3টে জিনিস বোঝা গেল কঠিন, তরল এবং গ্যাসীয়। দেখো, যে কোনো চ্যাপ্টার পড়ার আগে চ্যাপ্টারের বেসিক জায়গাটা যদি আমাদের ঠিক থাকে, তাহলে কিন্তু আমরা অনেক স্মুথলি বেরিয়ে যেতে পারি, আমরা অনেক সহজে বুঝে যেতে পারি। ওকে বাবা, চল। এর উদাহরণ O2, N2, H2, CO2, এগুলো উদাহরণ। এখানে কয়েকটা ইন্দ্রিয় গ্রাহ্য স্তরে গ্যাসের আচরণ পড়বো আমরা, কিন্তু তার আগে আমরা কয়েকটা জিনিস একটু দেখে নেব। এগুলো নোট আকারে কয়েকটা জিনিস আমরা দেখে নেব। ভর বা পরিমাণ। ভর বা পরিমাণের এসআই ইউনিট কি? ভরের এসআই ইউনিট কিলোগ্রাম, আয়তনের এসআই ইউনিট ঘনমিটার, চাপের এসআই ইউনিট পাস্কাল বা নিউটন পার মিটার স্কোয়ার, এটা বলতে পারি। তাপমাত্রার এসআই ইউনিট কেলভিন, এটা অ্যাকচুয়ালি এই জায়গাটা পাস্কাল বা নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, চল। আর তাপমাত্রার এসআই ইউনিট কি? তাপমাত্রার এসআই ইউনিট হয়ে গেল কেলভিন। চলে এসো। নেক্সট, গ্যাসের চাপ। কাকে বলে গ্যাসের চাপ? গ্যাসের অণুগুলো পাত্রের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলে স্থিতিস্থাপক সংঘর্ষজনিত কারণে লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে গ্যাসের চাপ বলে। গ্যাসের চাপ কাকে বলে? গ্যাসের অণুগুলো পাত্রের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলে স্থিতিস্থাপক সংঘর্ষজনিত কারণে লম্বভাবে যে বল প্রয়োগ করে। অর্থাৎ গ্যাসের অণুগুলো, একটা গ্যাসকে একটা পাত্রে যদি রাখা হয়, কি রাখলাম? কার্বন ডাইঅক্সাইড ছাড়লাম তো, তাহলে এই কার্বন ডাইঅক্সাইড কার মধ্যে রাখলাম? এই পাত্রের মধ্যে রাখলাম। এই যে কার্বন ডাইঅক্সাইডটা, এই পাত্র অর্থাৎ এই যে তোর বেলুন, এই বেলুনের দেওয়ালে স্থিতিস্থাপক সংঘর্ষজনিত কারণে লম্বভাবে যে বলটা প্রয়োগ করছে, অর্থাৎ একদম স্ট্রেট যে বল প্রয়োগ করছে, একটা চাপ প্রয়োগ করছে, একটা বল প্রয়োগ করছে, এবং তার জন্যই তো এটা আরো বড় হচ্ছে। বল প্রয়োগ করছে বলেই তো এটা আরো বাড়ছে। তাহলে বলটা যে প্রয়োগ করছে, সেই বল প্রয়োগকেই আমরা কি বলছি? গ্যাসের চাপ বলছি। ওকে, চলো। এই চাপ পরিমাপক যন্ত্রের নাম কি? গ্যাসের চাপ পরিমাপক যন্ত্রের নাম ব্যারোমিটার। মনে রাখবে, যেটা বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপের জন্য ব্যবহার হয়। তাহলে ব্যারোমিটার কি কারণে ব্যবহৃত হয়? ব্যারোমিটার বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপের জন্য ব্যবহৃত হয়। গ্যাস পড়াচ্ছে, একটু তরল খেয়ে নিলাম। এরপর আসি মনোমিটার। মনোমিটারটা কি?
বদ্ধ পাত্রে গ্যাসের চাপ পরিমাপের জন্য। বদ্ধ পাত্রে যদি গ্যাসের চাপ পরিমাপ করতে হয় তাহলে তার জন্য তোমাকে ম্যানোমিটার এটা ব্যবহার করা হয়, আর বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপের জন্য ব্যারোমিটার। দুটো আলাদা আলাদা কারণ। দেখো, বায়ুমণ্ডলীয় চাপ মানে বায়ুমণ্ডল তো ফাঁকা, তাহলে কোনো বদ্ধ পাত্র নয়, তাহলে সেটার জন্য ব্যারোমিটার, আর যদি বদ্ধ পাত্রে হয় তাহলে ম্যানোমিটার। মনে থাকবে, বদ্ধ পাত্রে ম্যানো, বদ্ধ না হলে বায়ুমণ্ডলীয় হলে ব্যারো। ঠিক আছে, বাইরে থাকলে ব্যারো, ওই যে বলে না বেরো হয়ে যাচ্ছিস তুই, বাইরে থাকলে ব্যারো, আর বদ্ধ পাত্রে থাকলে ম্যানো। তাহলে এবার আমরা কি পড়বো? চাপ পড়বো। আচ্ছা, চাপ কি? গ্যাসের চাপ বলতে আমরা কি বুঝি? গ্যাসের চাপ ইকুয়াল টু প্রযুক্ত বল বাই কি? অবশ্যই ক্ষেত্রফল। প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। তাহলে চাপকে আমরা কি ধরে থাকি? পি। তাহলে পি ইকুয়াল টু ক্যাপিটাল এফ বাই এ। পি ইকুয়াল টু কি পেয়ে গেলাম? ক্যাপিটাল এফ বাই ক্যাপিটাল এ। তাহলে এখান থেকে এফ ফর কি? এফ ফর তোমার প্রযুক্ত বল, ফোর্স, আর এ ফর এরিয়া বা ক্ষেত্রফল। এবার এখান থেকে তুমি যে পি ইকুয়াল টু এফ বাই এ পেলে, এখান থেকে তুমি যদি ইউনিটগুলো একটু বের করে নিতে চাও, এফ কি? প্রযুক্ত বল, ফোর্স, এর ইউনিট কি? এফ এর এসআই ইউনিট আছে, আবার সিজিএস ইউনিটও আছে। এসআই ইউনিট হলো নিউটন। এফ এর এসআই ইউনিট কি বলো? তুমিই বলো, এসআই ইউনিট কি? নিউটন। আর এফ এর সিজিএস ইউনিট কি? ডাইন। বলের তো প্রযুক্ত বল, ফোর্সের এসআই ইউনিট কি? নিউটন, আর সিজিএস ইউনিট ডাইন, এটা আমরা পড়ে এসেছি। আর এরিয়া, ক্ষেত্রফলের এসআই ইউনিট কি? আরে ভাই, ক্ষেত্রফলের এসআই ইউনিট জানো না তুমি? মিটার স্কোয়ার। আর ক্ষেত্রফলের সিজিএস ইউনিট কি? ক্ষেত্রফলের সিজিএস ইউনিট হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার। এবার তাহলে চাপের কি হবে? স্যার, চাপের এসআই আর সিজিএস কি হবে? চাপের এসআই কি হবে? চাপের সিজিএস কি হবে? অ্যাকচুয়ালি চাপের এসআই ইউনিট হওয়া উচিত নিউটন পার মিটার স্কোয়ার। আর সিজিএস কি হওয়া উচিত? ডাইন পার সেমি স্কোয়ার। কিন্তু এই যে নিউটন পার মিটার স্কোয়ার, এটাকে বলা হয় পাস্কাল। এরপরে ডেফিনেশন তোমরা এটাই পড়বে যে পাস্কাল মানে 1 নিউটন পার মিটার স্কোয়ার, 1 পাস্কাল ইকুয়াল টু। ঠিক আছে, তাহলে এই নিউটন পার মিটার স্কোয়ারকে একত্রে কি বলা হচ্ছে? পাস্কাল বলা হচ্ছে। আর সিজিএস ইউনিট হচ্ছে ডাইন পার সেমি স্কোয়ার। এবার আমরা কি পড়বো? এবার আমরা এখান থেকে আরও একটা জিনিস জেনে রাখবো, সেটা হচ্ছে পি ইকুয়াল টু, আমরা তরলের জন্য জেনে রাখবো রো জি এইচ। পি ইকুয়াল টু কত জেনে রাখবো? পি ইকুয়াল টু তরলের জন্য রো জি এইচ। স্যার, রো ফর ঘনত্ব। রো ফর কি স্যার? ঘনত্ব। স্যার, জি ফর কি? এটা তো আমরা বহুদিন ধরে জানি, অভিকর্ষজ ত্বরণ। আর স্যার এইচ ফর কি? ঘনত্ব, অভিকর্ষজ ত্বরণ এবং তোমার পারস্তম্ভের উচ্চতা। এইচ দিয়ে কি ডিনোট করা হয়? এইচ দিয়ে পারস্তম্ভের উচ্চতা ডিনোট করা হয়। চলো, এবার আমরা চলে আসছি যে পি ইকুয়াল টু রো জি এইচ। রো এর মান কত? ঘনত্ব। এটাকে আমরা কত বলি? ঘনত্বকে কিন্তু আমরা বলে থাকি 13.6। এই প্রত্যেকটা কিন্তু আমরা সিজিএসে লিখছি 13.6। এই যে জি, অভিকর্ষজ ত্বরণ, এর মান কত? 980 যদি আমরা সিজিএসে বলি। আর এইচ, পারস্তম্ভের উচ্চতা কত? 76। তাহলে এটা কি বলতে পারি? ডাইন বর্গ সেমি। এটাই ক্যালকুলেট করে তুমি লিখে দিতে পারো। তাহলে প্রেশার ইকুয়াল টু 13.6 ইন্টু 980 ইন্টু 76 ডাইন বর্গ সেমি। ক্লিয়ার না ক্লিয়ার নয়? আশা করি এ পর্যন্ত তোমাদের বোঝা গেছে। এবার আমরা এখান থেকে আসবো প্রমাণ চাপ, অর্থাৎ চাপ পড়লাম, এবার আসি প্রমাণ চাপটা কি জিনিস। দেখো, প্রমাণ চাপ হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কে প্রমাণ উষ্ণতা, এটাকে ধরা হয়। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশের গড় সমুদ্রপৃষ্ঠ থেকে 76 সেমি দীর্ঘ পারস্তম্ভ যে চাপ প্রয়োগ করে তাকেই প্রমাণ চাপ বা 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার বলা হয়। প্রমাণ চাপ বা 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার বলে। ওকে, তাহলে এই 1 এটিএম বা প্রমাণ চাপ এটা ইকুয়াল টু কী হবে? অবশ্যই এই যে জিনিসটা পেয়েছিলাম 13.6 ইন্টু 980 ইন্টু 76, এটাকে গুণ করলে কত পেতে? এটাকে গুণ করলে কিন্তু তোমরা এই জিনিসটাই পেতে 1.01325 ইন্টু 10⁶ ডাইন পার
সেমি স্কোয়ার। তাহলে এই জায়গাটা, এই যে 1 atm প্রেশার, এটা কোথা থেকে আসছে? এটা কিন্তু আমাদের এই যে চাপের যে আমরা বের করে রেখেছিলাম রো জি এইচ, এখান থেকেই কিন্তু বিষয়টা আসছে। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্রমাণ চাপের মান, তাহলে আমরা বলতে পারি 1.01325 × 10⁶ ডাইন সেমি স্কোয়ার। এটা কিন্তু পরীক্ষাতে আসে, এমসিকিউ হিসাবে কোশ্চেন আসে। মনে রেখো যে 1 atm ড্যাশ শূন্যস্থান দিয়ে দিল বা এমসিকিউ দিয়ে দিল যে এইটা কিন্তু আমার মান, এটা আমার মনে রাখতে হবে। এইবার এখান থেকে আসি পাস্কাল। পাস্কাল কি? তার পাস্কালটা আমরা কি বললাম? 1 নিউটন পার মিটার স্কোয়ার, তাই তো বললাম, নিউটন পার মিটার স্কোয়ারই তো বললাম। তাহলে 1 বর্গমিটার ক্ষেত্রে 1 নিউটন মানের বল প্রযুক্ত করলে যে চাপের সৃষ্টি হয় তাকেই কি বলা হচ্ছে? 1 পাস্কাল। তাহলে 1 পাস্কাল ইকুয়াল টু 1 নিউটন পার মিটার স্কোয়ার, আর 1 atm ইকুয়াল টু 1.01325 × 10⁵ পাস্কাল। এই দুটো জিনিস কিন্তু একটু মনে রেখো, ঠিক আছে? এটা আর এটা, ওকে। চল, এছাড়া আমাদের কি জানতে হবে? এছাড়া আমাদের গ্যাসের উষ্ণতা জানতে হবে। কিন্তু তার আগে এই প্রমাণ চাপ থেকে একটা এক্সপেরিমেন্ট দেখাই তোমাদেরকে। যে এই যে প্রমাণ চাপ, এই যে চাপ দিচ্ছে, এই এক্সপেরিমেন্টটা, ধরো আমরা একটা বোতলে জল নিলাম। জল যে নিয়েছি, দেখো কিছুটা অংশ ফাঁকা আছে, ওকে। এইবার এইটা আমি কি করছি? এর উপর একটা কার্ডবোর্ড দিচ্ছি, ওকে। এবার এই কার্ডবোর্ডটা দেওয়ার পর এই জলটাকে পুরোটাকেই উল্টে দিচ্ছি। কি করছি? পুরোটাকেই উল্টে দিলাম। এই যে উল্টে দেওয়ার পর আমি যদি আস্তে আস্তে কার্ডবোর্ড থেকে হাতটা তুলে নিই, দেখো জল পড়ছে না। পড়ছে না? পড়ছে না। কেন স্যার? হোয়াই? কার্ডবোর্ড পড়ে যাওয়ার কথা এবং জলটা এখানে ভিজে যাওয়ার কথা পড়ে, কিন্তু পড়লো না কেন? কি কারণ? কারণটা হলো এটাই যে জল একটা প্রেশার দিচ্ছে, তরল একটা প্রেশার দিচ্ছে। কার উপরে দিচ্ছে? এই কার্ডবোর্ডের উপরে দিচ্ছে। পড়লো না বলে থ্যাংক ইউ। তাহলে এই কার্ডবোর্ডের উপরে জল প্রেশার দিচ্ছে। এইবার এই প্রেশারটা দেওয়ার পর তো জল পড়ে যাওয়ার কথা ছিল, পড়লো না কেন? তার কারণ এই কার্ডবোর্ডটা যে এখানে ছিল, নিচে থেকে বায়ুও কিন্তু একটা প্রেশার দিচ্ছিল, এবং এই বায়ুর প্রেশারটা, এই যে গ্যাসের প্রেশার বা বায়ুর প্রেশারটা, এই তরলের প্রেশারের তুলনায় বেশি ছিল। অর্থাৎ তরলের আমার নিচের যে প্রেশারটা লম্বভাবে গ্যাস দিচ্ছিল, এই প্রেশারটা কিন্তু এই উপরের প্রেশারের তুলনায় অনেকটা বেশি ছিল, এবং তার জন্যই কিন্তু এই জিনিসটা হলো, অর্থাৎ জলটা পড়ে গেল না। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ঠিক আছে, এটা প্রমাণ চাপের একটা এক্সপেরিমেন্ট, তোমরাও করে দেখতে পারো। তবে করতে গিয়ে খুব ইম্পর্টেন্ট জিনিসপত্র, খাতা, পেন, বই, ল্যাপটপ, ফোন, এগুলোর সামনে বা কাছে করো না, তাহলে সব জলাঞ্জলি যাবে। ঠিক আছে, চলো, গঙ্গার জলে ভেসে যাবে। আচ্ছা, গ্যাসের উষ্ণতা কাকে বলে? গ্যাসের উষ্ণতা অণুগুলির গড় গতিশক্তির সমানুপাতিক। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, মনে রেখো তোমরা, যে উষ্ণতা কিন্তু গড় যে গতিশক্তি অণুগুলো, গ্যাসের যে অণুগুলো, সেই গতিশক্তির সাথে সমানুপাতিক। অর্থাৎ উষ্ণতা তুমি যদি বাড়াও, অণুগুলোর গতিশক্তি বাড়বে, এবং উষ্ণতা যদি তুমি কমাও, অণুগুলোর গতিশক্তি কমবে। অর্থাৎ টি প্রপোর্শনাল টু ভি, যেখানে ভিটা কি? অণুগুলোর গতিশক্তি, আর টিটা কি? গ্যাসের উষ্ণতা। কয়েকটা জিনিস নোট আকারে লেখা আছে, একটু মনে রাখবে। চাপের বৃহত্তম একককে বলা হয় বার, চাপের ক্ষুদ্রতম একক হলো টর। মাথায় রাখবে, চাপের বৃহত্তম একক যদি তোমাকে পরীক্ষাতে দেয়, এগুলোই কিন্তু পরীক্ষাতে এমসিকিউ টাইপের কোশ্চেন হিসাবে দেয়। আজকে যা যা আমি তোমাদেরকে পড়াচ্ছি, যে যে পয়েন্টগুলোকে উল্লেখ করছি, এই পয়েন্টের বাইরে গ্যাসের আচরণ থেকে একটিও প্রশ্ন পরীক্ষাতে দেবে না। যদি একটিও প্রশ্ন পরীক্ষাতে দেয়, তাহলে তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে লিখো যে স্যার আপনি এই কনসেপ্টটা দেননি এবং এখান থেকে প্রশ্ন এসছে। আশা করছি গ্যাসের আচরণে এমন কোনো কনসেপ্ট থাকবে না যেখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। অর্থাৎ প্রত্যেকটা কনসেপ্ট ধরে ধরে করিয়ে দেওয়া হচ্ছে, যে কনসেপ্টগুলো থেকে প্রশ্ন আসবে সবই তোমরা দেখে নিচ্ছ। যে চাপের বৃহত্তম একককে কি বলা হয়? বার। ক্ষুদ্রতম একক টর। গ্যাসের আয়তন পরিমাপ করা হয় কিন্তু লিটারে, মনে রেখো। 1 লিটার ইকুয়াল টু 1 ডেসিমিটার কিউব, আর 1 মিটার কিউব ইকুয়াল টু 1000 ডেসিমিটার কিউব বা 1000 লিটার। ঠিক আছে, ওকে, চল। আর 1 ডেসিমিটার ইকুয়াল টু 1 লিটার, এটা কিন্তু মাথায় রেখো। 1 ডেসিমিটার ইকুয়াল টু 1 লিটার। চল নেক্সট, বয়েলস ল। ভীষণ 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 গুরুত্বপূর্ণ ল, বয়েলস ল। স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, দেখো ভালো করে দেখো, বয়েল কি বলছে? বয়েল কিন্তু হাফ বয়েল বলছে না, ফুল বয়েল বলছে। বয়েল বলছে যে স্থির উষ্ণতায়, অর্থাৎ উষ্ণতা যদি স্থির থাকে, প্রথম পয়েন্ট, উষ্ণতা যদি স্থির থাকে, কোনো নির্দিষ্ট ভর, অর্থাৎ ভরও যদি স্থির থাকে,
দুটো জিনিস স্থির, কে কে স্যার? একটা উষ্ণতা আর একটা ভর। অর্থাৎ ভর এবং উষ্ণতা এই দুটো জিনিস যদি স্থির থাকে, গ্যাসের আয়তন কার সাথে পরিবর্তিত হয়? স্যার চাপের সাথে। চাপের সাথে কি ভেদে পরিবর্তিত হয়? ব্যস্তানুপাতে। কি অনুপাতে পরিবর্তিত হয়? ব্যস্তানুপাতে। ভেদ পড়িয়েছি তো কদিন আগে, শুধু ভেদ চলছে মাথায়। তাহলে গ্যাসের আয়তন গ্যাসের চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ গ্যাসের আয়তন ভি, চাপ হচ্ছে গ্যাসের পি, তাহলে ভি প্রপোর্শনাল টু 1/p। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? ভি প্রপোর্শনাল টু 1/p, অর্থাৎ কোনো গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। স্যার কি বলছেন? মানে আয়তন বাড়লে চাপ কমবে, আর চাপ বাড়লে আয়তন কি? চাপ বাড়লে আয়তন কমবে, এরকম ব্যাপার স্যার? কি করে হচ্ছে স্যার? বুঝতে পারছি না, কিছুই মাথায় ঢুকছে না। একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখায়। স্যার প্র্যাকটিক্যাল এক্সাম্পল এটাতেও? হ্যাঁ এটাতেও প্র্যাকটিক্যাল এক্সাম্পল সব কিছুতেই দিতে পারি। আমরা তো ফিজিক্যাল সায়েন্স বা ম্যাথ এই প্রত্যেকটা জিনিসই তো বাস্তব, অর্থাৎ রিয়েল সব কিছু। স্যার পাইপ টাইপ নিয়ে কি করতে চাইছেন? পাইপ নিয়ে কি করতে চাইছি বল ভাই? জল আর ঢেলে খেতে পারছি না, পাইপ দিয়েই খাই। শোন, আমি বয়েলসের সূত্রে এক্সপেরিমেন্টটা দেখাচ্ছি যে আয়তন বাড়লে চাপ কমবে এবং চাপ কমলে আয়তন বাড়বে। চাপ কমলে আয়তন বাড়বে। এই বোতলের মধ্যে কি আছে? গ্যাস। গ্যাস আছে এই বোতলের মধ্যে পুরোটা, এই যে ফাঁকা অংশটা বোতলের ভিতরে গ্যাস আছে। এর মধ্যে একটা বেলুন আছে, দেখতে পাচ্ছিস? চুপসে আছে বেলুন। চুপসে আছে যে বেলুনটা, ভালো করে লক্ষ্য কর, যে বেলুনটা চুপসে আছে, এখন দেখ বেলুনটা চুপসে আছে। এর ভিতরে চাপ আছে, এর ভিতরে গ্যাস আছে, গ্যাসের একটা আয়তন আছে। এখন যদি এই গ্যাসের চাপটাকে কমিয়ে দেওয়া হয়, তাহলে এই বেলুন এর আয়তন বেড়ে যাওয়া উচিত। স্যার এই চাপটা কিভাবে কমাবেন আপনি? এই ভিতরে তো গ্যাস আছে, তাহলে গ্যাসের চাপ কমাতে গেলে গ্যাস বের করে নিতে হবে। এই দেখ একটা পাইপ লাগানো আছে, এই পাইপ দিয়ে আমি গ্যাসটাকে বের করে নিচ্ছি। তাহলে কি হওয়া উচিত? বেলুনের আয়তন বাড়া উচিত, তো বেলুনটা ফোলা উচিত। আদৌ কি সম্ভব? দেখ তো ভালো করে, কাছে নিয়ে যাই। হ্যাঁ কাছে নিয়ে দেখো, দেখতে পাচ্ছ? দেখ যখন বায়ুটা টানছি ফুলছে, যখন বায়ুটা টানছি বেলুন ফুলছে, যখন বায়ুটা ছেড়ে দিচ্ছি বেলুন চুপসে যাচ্ছে। এটাই হচ্ছে বয়েলসের সূত্রে একদম বাস্তব একটা অ্যাপ্লিকেশন। এই যে আমি বায়ুটা টেনে নিচ্ছি মানে চাপ কমিয়ে দিচ্ছি, তাহলে বেলুনের আয়তনটা কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। বোঝা গেল? চলো, তাহলে ভি প্রপোর্শনাল টু 1/p। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা প্রপোর্শনাল সাইনটা তোলার জন্য একটা কে আনতে পারি, অর্থাৎ ভি ইকুয়াল টু k/p। তাহলে এখান থেকে পিটা এপারে নিয়ে চলে এলে, পিভি ইকুয়াল টু কে। পিভি ইকুয়াল টু কে, কে ফর কনস্ট্যান্ট, কে ফর কনস্ট্যান্ট বা ধ্রুবক, একই জিনিস। তাহলে আমরা এখান থেকে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে ভি ইকুয়াল টু k/p বা পিভি ইকুয়াল টু কে, অর্থাৎ কে ইজ আ কনস্ট্যান্ট। ওকে কাকা, এদিকে তাকা। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে বয়েলসের সূত্র। কয়েকটা নোট জেনে রাখবে। বয়েলসের সূত্রের ধ্রুবক কি? পরীক্ষায় প্রশ্ন আসে, উষ্ণতা এবং ভর। দেখো এর বয়েলসের সূত্রের যে সূত্র তার মধ্যেই কিন্তু আছে যে বয়েলসের সূত্রের ধ্রুবক উষ্ণতা এবং গ্যাসের ভর। এরপর পিভি এর মাত্রীয় সংকেত। পিভি এর মাত্রীয় সংকেত কি? ml-1 T⁻⁻2 ইন্টু L3। এটা হচ্ছে পিভি এর মাত্রীয় সংকেত। ml² T⁻⁻2 এটাকে আমরা কি বলছি? কার্য বা শক্তি। পিভি রাশিটির এসআই একক জুল, সিজিএস একক আর্ক। পিভির এসআই একক কি? জুল, এবং সিজিএস একক কি? আর্ক। মাথায় থাকবে? ওকে স্যার। স্যার এবার আমরা কি পড়ে ফেলবো? এবার আমরা পড়ে ফেলবো যে বয়েলসের সূত্রে গাণিতিক রূপ তো পড়লাম, বয়েলসের সূত্রে লেখচিত্র। পি বনাম ভি লেখচিত্র। পি এবং ভি ব্যস্ত অনুপাতে আছে, অর্থাৎ আমরা যদি কি নাচানাচি করছে, এত এক্সপেরিমেন্ট চলছে যে বোর্ডে লাইনও নাচানাচি করছে। এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, মূলবিন্দু। পি বনাম ভি লেখচিত্র। আমরা যদি একটাকে ভি দিয়ে ডিফাইন্ড করি এবং আরেকটাকে পি দিয়ে ডিফাইন্ড করি, এ বাবা পি যদি বাড়ে তাহলে ভি কমবে, তাহলে পি বাড়লে ভি কমবে, পি কমলে ভি বাড়বে। কেমন হচ্ছে লেখচিত্রটা? পি টপে আছে, ভি দেখ সবচেয়ে কম, তারপর আস্তে আস্তে
পি যত কমছে ভি তত বাড়তে বাড়তে যাচ্ছে, পি যত কমছে ভি তত বাড়তে বাড়তে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে পি বনাম ভি লেখচিত্র। অর্থাৎ আমরা পিটাকে যদি বাড়াই তাহলে ভিটা কমবে এবং পিটাকে যদি কমাই তাহলে ভিটা বাড়বে, এভাবেই চলছে। এরপর পি বনাম ভি লেখচিত্রের পর পিভি বনাম পি লেখচিত্র। পিভি বনাম পি লেখচিত্র। পিভি বনাম পি লেখচিত্রটা কি হবে? হোয়াট ইজ পিভি বনাম পি? ধর একদিকে পি আছে আর একদিকে পিভি, আমার একদিকে রাম আর একদিকে লক্ষণ, চলো একদিকে পি একদিকে পিভি। দেখ বাবা, পিভিটা একটু আগেই তোরা পড়েছিস, পিভিটা কি একটা কনস্ট্যান্ট। পিভি যদি একটা কনস্ট্যান্ট হয় তাহলে কনস্ট্যান্টের আবার বাড়া কমা কি? কনস্ট্যান্ট তো সমান্তরালে চলবে, তাই না? তাহলে কনস্ট্যান্ট তো ফিক্সড। তাহলে তুই যদি এখানে নিস, এই দেখ কনস্ট্যান্ট তো স্থির, তাহলে তুই যদি এই জায়গা থেকে নিস তাহলে শুধু পি বাড়বে, পিভি বাড়ার কোনো গল্পই নেই। তুই যদি পিভি এতটা পোর্শন তুলে নিস তাহলে পি বাড়ছে, কিন্তু পিভি বাড়ার কোনো গল্পই নেই। তুই যদি আরেকটু উপর থেকে নিস তাহলে এই সেম ব্যাপারটা হচ্ছে যে পিটা বাড়ছে, এখানে পিভিটা কনস্ট্যান্ট, এটা স্থির ফিক্সড, তাহলে এটা বাড়ছে না, অর্থাৎ পিভি বরাবর কিন্তু বাড়ছে না। দেখ যতটুকু আমি নিচ্ছি ঠিক ততটুকুই, আর পি কিন্তু কন্টিনিউয়াসলি সমান্তরাল প্লেটে বেড়ে চলেছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? পিভি বনাম পি লেখচিত্র। এরপরে কি আছে? পি বনাম 1/v লেখচিত্র। পি বনাম 1/v লেখচিত্র। তাহলে পি বনাম 1/v এর ক্ষেত্রে আমরা কাকে পি ধরবো? আমরা এটাকে 1/v ধরছি, ওকে বাবা, আর এটাকে কি ধরছি? পি ধরছি, ওকে। চল, একটাকে 1/p ধরেছি আর একটাকে একটাকে 1/v ধরেছি আর একটাকে পি ধরেছি। এবার বল যে আমরা কি পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম পি প্রপোর্শনাল টু, এখানে ভি প্রপোর্শনাল টু 1/p, মানে অ্যাকচুয়ালি পি প্রপোর্শনাল টু তো 1/v। হ্যাঁ, তাহলে পি আর 1/v তো প্রপোর্শনাল, অর্থাৎ পি বাড়লে 1/vও বাড়বে, পি কমলে 1/vও কমবে। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? পি যদি বাড়িয়ে দিই, দেখ দুজনেই জিরো থেকে শুরু করছে, দুজনেই জিরো থেকে শুরু করছে। পি একটা বন্ধু, 1/v আরেকজন বন্ধু। এবার বিষয় হচ্ছে যে দুটো বন্ধু দুজন এমনভাবে নিজেদের জীবনকে ডিফাইন করেছে যে এ যে গতিতেই বাড়বে এও সে গতিতেই বাড়বে, সেমভাবে যাবে। ঠিক আছে, বুঝতে পারছিস ব্যাপারটা? হ্যাঁ কিরে, তাহলে এখানে আমরা 1/vটাকে যদি বাড়াই পিটাকেও বাড়বে। তাহলে 0 0 থেকে শুরু করছে, তাহলে ভি যদি 1/v যদি 1-এ যায় তাহলে পিও 1-এ যাবে, 1/v যদি 2-এ যায় পিও 2-এ যাবে। এই দেখ 1/v 2 নম্বর ঘরে গেল, পিও কত গেল? 2 নম্বর ঘরে। 3-এ গেলে 3 3, 4-এ গেলে 4 4, 5-এ গেলে 5 5। এবার এই লাইনটাকে জুড়ে দে, 1 1 2 2 3 3 4 4 5 5। क्या हुआ? पी बनाम 1/v लेखचित्र हुआ, हुक्का हुआ नहीं है, पी बनाम 1/v लेखचित्र হলো। বরফ গোলে তরল হয়ে গেছে, বুঝতে পারছি তো? কঠিন। চল, আচ্ছা এরপর আমরা চলে যাই কোথায়? চলে যাই দূর, বহু দূর। বোরিং লাগছে ভাই? দেখ বোরিং লাগার তো কোনো জায়গাই নাই। এবার আমরা কি পড়বো? আমরা পড়বো ঘনত্ব এবং চাপের সম্পর্ক। তাহলে এবার আমরা দেখতে চলেছি ঘনত্ব এবং চাপের মধ্যে কি সম্পর্ক আছে। আচ্ছা বাবা, আমাকে একটা কথা বল যে ভি প্রপোর্শনালটা আমরা কি পড়েছি? 1/p। যখন কে স্থির, ভর স্থির, আর কে স্থির, টি স্থির, ভর আর উষ্ণতা যদি স্থির হয় তাহলে ভি প্রপোর্শনাল টু 1/p। আচ্ছা আমরা জানি ঘনত্ব ইকুয়াল টু কি? ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন। তাহলে স্যার ঘনত্ব যদি ভর বাই আয়তন হয় তাহলে এখান থেকে আয়তন কত স্যার? আয়তন ইকুয়াল টু ভর বাই ঘনত্ব। আয়তন ইকুয়াল টু কত? ভর বাই ঘনত্ব। তাহলে স্যার আয়তন ভি এটার সাথে প্রপোর্শনাল টু, এটা ইকুয়াল টু ভি ইকুয়াল টু আমি কি লিখতে পারি? ভর মানে এম বাই ঘনত্বকে ডি দিতে পারি। তাহলে ভি ইকুয়াল টু ভর নির্দিষ্ট যদি হয় তাহলে ভি ভর যদি নির্দিষ্ট হয় তাহলে ভি প্রপোর্শনাল টু কি বলতে পারি? 1/t। ভর যদি নির্দিষ্ট হয় তাহলে ভি প্রপোর্শনাল টু কি বলতে পারি? ভি প্রপোর্শনাল টু বলতে পারি 1/t। তাহলে ভি প্রপোর্শনাল টু 1/t। এবার বল ভি প্রপোর্শনাল টু 1/p আবার ভি প্রপোর্শনাল টু 1/d। তাহলে এখান থেকে 1/p প্রপোর্শনাল টু 1/d। তাহলে 1/p প্রপোর্শনাল টু 1/d। 1/p যদি 1/d এর সাথে প্রপোর্শনাল হয় তাহলে এখান থেকে তুই লিখতে পারিস p প্রপোর্শনাল টু d। এখান থেকে তুই কি লিখতে পারিস? p প্রপোর্শনাল টু d। অর্থাৎ তোর ঘনত্ব এবং চাপের মধ্যে সরল সম্পর্ক। হ্যাঁ স্যার, ঘনত্ব এবং চাপের মধ্যে সরল সম্পর্ক কখন? যখন ভর আর উষ্ণতা স্থির। স্যার এখানে কি সীমাবদ্ধতা আছে? সীমাবদ্ধতা হচ্ছে শুধুমাত্র আদর্শ গ্যাসের ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য। বাস্তব গ্যাসগুলি নিম্ন চাপ ও উচ্চ উচ্চতায় এই
সূত্র মেনে চলে। বাস্তব গ্যাসগুলি শুধুমাত্র নিম্ন চাপে আর উচ্চ উষ্ণতায় এই সূত্র মেনে চলে। উষ্ণতা আর গ্যাসের ধর্ম পাল্টে গেলে এই সূত্র প্রযোজ্য হয় না। উষ্ণতা এবং গ্যাসের ধর্ম যদি পাল্টে যায় তাহলে এই সূত্র প্রযোজ্য হয় না। অর্থাৎ এই সূত্রটা যেটা পেলেই চাপ আর ঘনত্ব প্রফেশনাল, এটা হতে পারে যদি এই সীমাবদ্ধতাগুলো না থাকে। অর্থাৎ এই সীমাবদ্ধতাগুলো থাকলে তখন কিন্তু কাঁচকলা হবে না। বোঝা গেল ঘনত্ব এবং চাপের মধ্যে সম্পর্ক। এবার আমরা কি পড়বো? চার্লস। চলো চার্লসের সূত্র পড়বো। তার আগে একটা জিনিস, দুটো জিনিস একটু তোরা পড়ে রাখ। এই দুটো জিনিস তোদের পরীক্ষাতে 2 নম্বরের কোশ্চেন হিসেবে আসতে পারে। প্রথম কি, জলাশয়ের তলদেশ থেকে বায়ুর বুদবুদ জলের উপরে ওঠার সময় আয়তন ক্রমশ বাড়তে থাকে কেন? খুব সহজ এবং সিম্পল লজিক, যে জলের তলায় কি থাকে? চাপ বেশি থাকে। স্যার কেন? কেননা জলের তলায় তো নিচে আছে, চাপ তো বেশি থাকবেই। তাহলে চাপ বেশি থাকলে আয়তন কি হয়? কম হয়। কিন্তু যখন বুদবুদগুলো উপরে ওঠে, তোরা দেখবি যে ভিজুয়ালি এটা সম্ভব। আমি এই এডিটরকে বলবো যে এটা ভিজুয়ালি এখানে দেখাতে, যে বুদবুদগুলো যখন এরকম উপরে ওঠে তখন কিন্তু সেটা বড় হতে থাকে। কেন বড় হতে থাকে? তার কারণ চাপ কমতে থাকে। অর্থাৎ চাপ কমলেই আয়তন বাড়বে, অ্যাজ ইউজুয়াল, তাই না? তাহলে সেই জিনিসটাই কিন্তু হচ্ছে। ওকে, তাহলে এটা বোঝা গেল আশা করি। নেক্সট, বেলুনে ফোঁ দিলে বেলুনের আয়তন বাড়ে এবং চাপও বাড়ে। এক্ষেত্রে বয়েলের সূত্র কি লঙ্ঘিত হয়? আচ্ছা, একটা বেলুনকে ফোঁ দিচ্ছি, হ্যাঁ সত্যি কথা তো, এর চাপ বাড়ছে এবং আয়তনও বাড়ছে। স্যার কি করে হচ্ছে এটা? যে একটা বেলুনকে ফোঁ দিলে চাপ এবং আয়তন দুটোই একসাথে কিভাবে বাড়ছে? চাপ আর আয়তনের সাথে তো ব্যস্ত সম্পর্ক। তাহলে কি এখানে বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে? এ পাগলা, বয়েলের সূত্র কি বলেছিলাম? ভর আর উষ্ণতা স্থির। এ পাগলা, আমি এর মধ্যে গ্যাস ঢুকিয়ে দিলাম, ভর বাড়িয়ে দিলাম না? আমি এর মধ্যে গ্যাস ঢুকিয়ে দিলাম, ভর বাড়িয়ে দিলাম, তাহলে নির্দিষ্ট ভর আর থাকলো না। তাহলে নির্দিষ্ট ভরই যখন নেই, তখন বয়েলের সূত্র মানছে কি মানছে না সেটা দেখে আমার কোনো লাভ নেই। কি হচ্ছে রে ভাই? নির্দিষ্ট ভরই যখন থাকছে না তখন বয়েলের সূত্র মানছে না সেটা দেখে লাভ নেই। তাহলে কেন? বোঝা গেল ব্যাপারটা, যে ভর নির্দিষ্ট নয়, তার জন্য কিন্তু এটার কোনো অ্যাপ্লিকেশন আমরা করতে পারি না, আমরা বলতে পারি না। চল, বোঝা গেল দুটো জিনিস, আশা করি মাথায় থাকবে। চার্লসের সূত্র ভীষণ 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 গুরুত্বপূর্ণ একটা সূত্র। আমি তোদের রিয়েল লাইফ এক্সপেরিমেন্ট দিয়ে এক্ষুনি টাটকা বোঝাবো। চল, চার্লসের সূত্র কি বলছে? স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য কি হচ্ছে? সংশ্লিষ্ট গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন হয় তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে কি বলছি? চাপ স্থির। প্রথমেই দেখ, চাপ স্থির এবং ভর স্থির। কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য সংশ্লিষ্ট গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন হয় তার 1/273 অংশ বৃদ্ধি হয়। অর্থাৎ আমাকে পাতি বাংলা কথায় বলতে চাইছে যে উষ্ণতা বাড়ালে আয়তন বাড়বে, উষ্ণতা কমালে আয়তন কমবে। অর্থাৎ ভি প্রপোর্শনাল টু টি, ডাইরেক্ট ভি প্রপোর্শনাল টু টি, এটাই তো বলতে চাইছে। তাহলে এইটা কি করে বোঝানো যায়? এবার আমরা চার্লসের সূত্রের রিয়েল এক্সপেরিমেন্টটা দেখাই, যে চার্লসের সূত্র কিভাবে হচ্ছে। উষ্ণতা বাড়লে আয়তন বাড়ছে কি কমছে। এটা একটা গরম জলের হাঁড়ি, আর এটা ঠিক তার বিপরীতে একটা ঠান্ডা বরফের টুকরো দিয়ে ভেজানো জল। তাহলে এবার এই হচ্ছে একটা কি বোতল, এর উপরে কি আছে? বেলুন চুপসে আছে। এখন এই বোতলটাকে যদি আমি আস্তে আস্তে গরম জলের মধ্যে ডোবাই, গরম জলের মধ্যে ডোবালে কি হচ্ছে? কি হচ্ছে দেখো তো, কি হচ্ছে এটা? আরে হচ্ছেটা কি? বলি হচ্ছেটা কি? দেখো, আয়তন বেড়ে গেছে। উষ্ণতা বাড়িয়ে দিয়েছি, আয়তন বেড়ে গেছে। উষ্ণতা বাড়িয়ে দিয়েছি, আয়তন বেড়ে গেছে। এবার আমি যদি উষ্ণতাকে কমিয়ে দিই, এ বাবা এ কি হলো? হ্যাঁ, সব শেষ। মানে বিষয়টা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে উষ্ণতা বাড়ালে আয়তন বাড়বে, উষ্ণতা কমালে আয়তন কমবে। এটাই একটা সহজ সরল সূত্র, আর এটাই চার্লসের সূত্র। চার্লস কি আবিষ্কার করেছে রে বাবা? কি সব 1/273, মাথা ফাতা হ্যাং হয়ে গেছে পড়তে পড়তে। কিচ্ছু না বাবা, কিচ্ছু না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। জাস্ট তোমাকে বুঝতে হবে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে। তাহলে এই হলো আমাদের মোটামুটি রিয়েল লাইফ এক্সপেরিমেন্ট। অর্থাৎ আমরা যে চার্লসের সূত্রটাকে এতদিন ধরে ভেবেছি যে এ খায় না মাথায় মাকে, বাঘ না ভাল্লুক, সেটা আসলে কিছুই নয়। চার্লস খুব আমাদের মতোই এরকম কিছু একটা গরম জল আর বরফ নিয়ে এক্সপেরিমেন্ট করে ফেলেছে, এবং তারপর চার্লসের সূত্র, বাপরে কি কঠিন কঠিন ভাষা,
তেমন কিছুই নয়। ওকে, বোঝা গেল? চলো, তাহলে এই হচ্ছে চার্লসের সূত্র। এইবার চার্লস কি বলছে? চার্লস বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন হয় তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাই। যদি আমি উষ্ণতা বাড়াই 1/273 অংশ বাড়বে, যদি আমি উষ্ণতা কমাই 1/273 অংশ কমবে। অর্থাৎ আমি ধরে নিতে পারি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি আয়তন, কোনো গ্যাসের আয়তন কত ধরে নিতে পারি? আয়তন V0। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তনকে কি ধরে নিচ্ছি? V0। তাহলে এটা 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি হবে? V0/273। স্যার যদি টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হতো তাহলে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন বৃদ্ধি পাবে, বৃদ্ধি কিন্তু আয়তন বৃদ্ধি পাচ্ছে এত, তাহলে আয়তন কত বৃদ্ধি পাচ্ছে? V0T/273। স্যার টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন বৃদ্ধি পেল V0T/273, তাহলে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন হলো কত? এটা তো বাড়লো, তাহলে স্যার হলো কত? স্যার ছিল তো V0 আর বাড়লো V0 × T/273, তাহলে স্যার অ্যাকচুয়ালি হলো কত? তাহলে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন হলো, টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি হলো? আয়তন হলো। তাহলে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন হলো কত? টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন হলো V0 + V0T/273। V0 + V0T/273, দ্যাট মিনস V0 × 1 + T/273। এটা দিয়ে কিন্তু প্রবলেম আসে। এই যে প্রমাণটা এত অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, তোর ধর চার্লসের সূত্রের গাণিতিক রূপ যদি তোকে লিখতে দেয়, তাহলে V0 × 1 + T/273, কিচ্ছু নেই, ক্যাশ। দেখ কিভাবে প্রমাণ করলাম, ক্যাজুয়ালি প্রমাণ করলাম। এবার এটা দিয়েই কিন্তু অঙ্ক আসে বাবা, এটা দিয়েই অঙ্ক আসে। চার্লসের সূত্র দিয়ে অঙ্ক আসে, বয়েলসের সূত্র দিয়ে অঙ্ক আসে, চার্লসের সূত্র এবং বয়েলসের সূত্রের সমন্বয় সূত্র যেটা করাতে চলেছি সেটা দিয়ে অঙ্ক আসে, চার্লস বয়েলস এবং অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয় সেটা দিয়েও অঙ্ক আসে। ঠিক আছে, এই জায়গাগুলো আমাদের খুব ভালো করে পড়তে হবে। তাহলে আমরা কি পেয়ে গেলাম? টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তনটা হয়ে গেল V0 × 1 + T/273। এটাই হয়ে গেল আমাদের চার্লসের সূত্রের ব্যাখ্যা। এরপর কি পড়ব? উষ্ণতার কেলভিন স্কেলের সাপেক্ষে চার্লসের সূত্রের বিকল্প রূপ। আচ্ছা, এখানে একটা জিনিস একটুখানি তোদেরকে বলে দেওয়া উচিত ছিল নোট আকারে, সেটা হচ্ছে যে পরম শূন্য উষ্ণতা। কি জিনিস পরম শূন্য উষ্ণতা? -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে। স্যার কেন বলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা? তার কারণ -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে সমস্ত গ্যাসের আয়তন কি হয়? কি হয়? কি হয়? হ্যাঁ, সেটাই তো বলছি, সমস্ত গ্যাসের আয়তন কি হয়? শূন্য হয়। বলতে চাইছিল না, দেখলি, তারপর বললো। তোরাও এরকম বলতে চাইবি না, কমেন্টে বলবি, ঠিক আছে? তাহলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কেন শূন্য হয় স্যার? তার কারণ V0 × 1 +, তাহলে টি এর জায়গায় কত বসে যাবে? -273, তাহলে -273/273, তাহলে কত হচ্ছে? 273 কেটে যাচ্ছে, তাহলে V0 × 1 - 1, দ্যাট মিনস 1 - 1 মানে 0, আর 0-র সাথে যাই গুণ করা হোক 0, তাহলে কত হয়ে গেল? পরম শূন্য উষ্ণতা -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে কেন বলা হয়? এবার থেকে পারবি যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা কেন বলা হয়। তার কারণ এই উষ্ণতায় সমস্ত গ্যাসের আয়তন শূন্য হয়। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? হ্যাঁ স্যার ক্লিয়ার। চলো, এরপর আমরা পরেরটাতে যাব, যে উষ্ণতার কেলভিন স্কেলের সাপেক্ষে চার্লসের সূত্রের বিকল্প রূপ। উষ্ণতার কেলভিন স্কেলের সাপেক্ষে চার্লসের সূত্রের বিকল্প রূপ। আমি কি ছিলাম বাবা? আমি পড়েছিলাম VT = V0 × 1 + T/273, 1 + T/273। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? VT = V0 × 273, লসগু হচ্ছে, তাহলে 273 + T, তাহলে VT = V0 × 273 + T/273। এই যে 273 + T, এটাকে আমরা ক্যাপিটাল T ধরে নিতে পারি। তাহলে এটাকে যদি আমরা ক্যাপিটাল T ধরে নিই, তাহলে VT = কি পেয়ে যাচ্ছি? V0 × T/273। ও স্যার, ক্যাপিটাল T/273 কেমন লাগছে দেখতে? এটা ভাল লাগছে না স্যার। তাহলে ভাল লাগছে না, একটু ঘুরিয়ে দিয়ে লেখ VT = V0/273 × ক্যাপিটাল T, V0/273 × ক্যাপিটাল T। এই যে V0/273, এটা কি? V0 তো আয়তন, আয়তন তো একটা মান, আর 273টাও তাই, তাহলে এটা কিন্তু একটা কনস্ট্যান্ট। তাহলে আমি ডাইরেক্টলি বলতে পারি VT = ক্যাপিটাল T। কি বলতে পারি? VT =
ক্যাপিটাল টি। তাহলে ভিটি প্রপোর্শনাল টু যদি ক্যাপিটাল টি হয় তাহলে ভি বাই ক্যাপিটাল টি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ভি বাই ক্যাপিটাল টি লিখতে পারি কনস্ট্যান্ট। এটাই কিন্তু এই যে ক্যাপিটাল টি, এই ক্যাপিটাল টিটাকেই আমরা কি বলছি, কেলভিন স্কেল। তাহলে এটাকেই আমরা বলতে পারি V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2 ইকুয়াল টু V1 বাই কত, ক্যাপিটাল T1 ইকুয়াল টু V2 বাই ক্যাপিটাল T2 ইকুয়াল টু V3 বাই ক্যাপিটাল T3। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? হ্যাঁ স্যার ক্লিয়ার। তাহলে তোমরা যেটা বুঝতে পারলে যে এখানে বেসিক্যালি ভিটি প্রপোর্শনাল টু টি হলো, অর্থাৎ স্থির চাপে আয়তনটা কার সাথে প্রপোর্শনাল হলো, পরম শূন্য উষ্ণতার সাথে। এবার আমরা চলে আসবো যে পরম শূন্য উষ্ণতা কাকে বলে। চার্লসের সূত্র অনুযায়ী তাত্ত্বিকভাবে -273°C উষ্ণতায় স্থির চাপে নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়, যেটা এক্ষুনি বলছিলাম, এবং গ্যাসের উষ্ণতা -273°C অপেক্ষা কম হতে পারে না, কারণ গ্যাসের উষ্ণতা -273°C অপেক্ষা কম হলে গ্যাসটির আয়তন ঋণাত্মক হয়। এই -273°C উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। এটাই তো এতক্ষণ ধরে বকবক করছি। পরম তাপমাত্রা কাকে বলে? -273°C তাপমাত্রাকে 0 ডিগ্রি এবং তাপমাত্রার প্রতি ডিগ্রি মান 1 একক সেলসিয়াসের সমান ধরে তাপমাত্রার যে স্কেল পাওয়া যায় তাকে তাপমাত্রার পরম স্কেল বলে। তাপমাত্রার পরম স্কেল অনুযায়ী কোনো বস্তুর তাপমাত্রার মানকে সংশ্লিষ্ট বস্তুর পরম তাপমাত্রা বলে। তাহলে তাপমাত্রার পরম স্কেল কাকে বলে সেটা তোমাকে প্রথম বুঝতে হবে, এবং তারপরে এই পরম স্কেল অনুযায়ী কোনো বস্তুর তাপমাত্রার যে মান হয় তাকে কি বলা হয়, তার পরম তাপমাত্রা। এবার তাপমাত্রার পরম স্কেল কাকে বলে? -273°C তাপমাত্রাকে 0 ডিগ্রি এবং তাপমাত্রার প্রতি ডিগ্রি মান 1 একক সেলসিয়াসের সমান ধরা হয়। 1 ডিগ্রিকে 1 একক সেলসিয়াস ধরে যদি তুমি মাপো তাহলে সেটাকেই তাপমাত্রার পরম স্কেল বলা হয়। ঠিক আছে? পরম স্কেল আর কেলভিন, পরম স্কেল বা কেলভিন স্কেলের সাথে সেলসিয়াস স্কেলের সম্পর্ক কি? কেলভিন স্কেলের পার্ট ইকুয়াল টু হয় সেলসিয়াস স্কেলের পার্ট, তার সাথে 273 যোগ হয়ে যায়। এবার চলে আসি পরম বা কেলভিন স্কেলের সাথে সেলসিয়াস স্কেলের সম্পর্ক কি? কেলভিন স্কেলের পার্ট ইকুয়াল টু সেলসিয়াস স্কেলের পার্ট প্লাস 273। অর্থাৎ আমরা যদি 273 কেলভিন লিখি তাহলে সেটা কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেডের সমান। ঠিক আছে? আর এখানে একটা জিনিস একটু তোমরা নোট করে রাখো, লিখে রাখো, মনে রেখো, পরীক্ষাতে আসে বারবার যে কেলভিন স্কেলের পার্ট কিন্তু ঋণাত্মক হতে পারে না। কেলভিন স্কেলের মান কখনো ঋণাত্মক হতে পারে না। 1/273 ভগ্নাংশটিকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বা আয়তন গুণাঙ্ক বলা হয়। কাকে আয়তন গুণাঙ্ক বলা হয়? 1/273 ভগ্নাংশটিকে। ঠিক আছে? সকল গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 1/273। মাথায় থাকবে, সকল গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 1/273। এগুলো থিওরিটিক্যাল কোশ্চেন, এগুলো আমার মাথায় রাখতে হবে, পরীক্ষাতে 1 নম্বরের এমসিকিউ হিসেবে এগুলো আসতে পারে। ঠিক আছে? গ্যাসের ঘনত্ব এবং উষ্ণতার মধ্যে সম্পর্ক। ঘনত্ব এবং উষ্ণতার মধ্যে সম্পর্ক মানে হচ্ছে তোমার, আবার আমরা চলে আসি ডি এবং টি এই জায়গাটাতে চলে আসি। আচ্ছা, ভি প্রপোর্শনাল টু কি শিখেছি স্যার? ভি প্রপোর্শনাল টু টি শিখেছি। আর স্যার আগের বার আমরা ভি প্রপোর্শনাল টু কি শিখলাম? আমরা ভি প্রপোর্শনাল টু আগের বার শিখলাম 1/d নাকি? হ্যাঁ স্যার, 1/d শিখেছি। তাহলে ভি প্রপোর্শনাল টু টি আবার ভি প্রপোর্শনাল টু 1/d। তাহলে স্যার এখান থেকে লিখতে পারি না টি প্রপোর্শনাল টু 1/d। স্যার টি প্রপোর্শনাল টু 1/d তার মানে টিডি ইকুয়াল টু কে? তার মানে বেসিক্যালি ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে উষ্ণতা কিন্তু ঘনত্বের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ গ্যাসের উষ্ণতা গ্যাসের ঘনত্বের সাথে কি অনুপাতে পরিবর্তিত হচ্ছে? ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হচ্ছে। মাথায় থাকবে। ঠিক আছে? চলো নেক্সট আমরা এখান থেকে কি জানবো? আমরা এখান থেকে এরপর যেটা পড়ে নেবো সেটা হচ্ছে চার্লসের সূত্রের লেখচিত্র। চার্লসের সূত্রের লেখচিত্র কি? হ্যাঁ, প্রথমে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ভি বনাম পরম উষ্ণতা টি। ভি বনাম টি লেখচিত্রটা খুব সহজ। কেন স্যার? কারণ প্রপোর্শনাল তো। প্রপোর্শনাল তো বাবা, প্রপোর্শনাল মানে কি? প্রপোর্শনাল মানে সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক মানে দুটোই বাড়ছে। তোমার যদি ভি বাড়াই তাহলে টিও বাড়বে, তাহলে ভি বাড়ালে টি বাড়বে। তাহলে এটা কেমন যাবে? ভি বাড়ালে টি বাড়বে মানে স্ট্রেট। হ্যাঁ, ভি বাড়ালে টি বাড়বে। আগে তো করলাম ভি প্রপোর্শনাল টু টি হলে কি হবে। ভি বনাম টি। এবার চলে আসি যে আমরা এখানে যদি এটা প্রেশার স্থির থাকে, অর্থাৎ আমরা তো চার্লসের সূত্রে পড়েছি যে চাপ স্থির রেখে, তাহলে চাপ স্থির থাকলে এটাই হবে। কিন্তু যদি চাপ স্থির না থাকে,
চাপ বেশি কম থাকে তাহলে সেক্ষেত্রে উল্টো হবে, সেটা আমাদের খুব একটা প্রয়োজন নেই, আমাদের শুধু চাপ স্থির রেখেই যে লেখচিত্রটা সেটাই প্রয়োজনীয়। এরপর আমরা কি পড়ব, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ভি বনাম টি লেখচিত্র। তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ভি বনাম টি লেখচিত্রটা কি দাঁড়াবে? হ্যাঁ, এবার স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এটা আমরা কিভাবে ডিফাইন করব? দেখ বাবা, যদি এমন হয় যে একটা নির্দিষ্ট উষ্ণতা, এদিকে ধর ভি, এদিকে ধর টি, এইবার একটা নির্দিষ্ট উষ্ণতা ধর যদি -273 এখান থেকে শুরু হয়, তাহলে -273 থেকে শুরু হচ্ছে, তাহলে এখান থেকে তো 0 পর্যন্ত কোনো আয়তন পাওয়া যায় না, তাহলে ডট 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 করে যাচ্ছে, এবং তারপর একটা নির্দিষ্ট জায়গা থেকে এটাকে শুরু হয়ে যাচ্ছে, একটা নির্দিষ্ট জায়গা থেকে এটা শুরু হচ্ছে। এবার বিষয় হচ্ছে যে স্যার এটা তো এখান থেকে 0 থেকে শুরু হতে পারতো না, উষ্ণতাটা এমন একটা থাকছে যার ফলে এটা 0 থেকে শুরু হতে পারছে না, উষ্ণতার জন্যই এটা একটা নির্দিষ্ট আয়তন থেকে অলরেডি শুরু হচ্ছে, মানে অলরেডি একটা নির্দিষ্ট আয়তন অকুপাই করে আছে, তারপর শুরু হচ্ছে, ঠিক আছে? আর এই জিনিসটা যেটা এলো না, এই জিনিসটাও কিন্তু শুরুর দিকে আয়তনটা তোরা একটু ডট 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 করে দিলেই ভালো হয়। কেন বলতো? তার কারণ হলো যে শুরুর দিকে তোর আয়তনটা কিন্তু সেভাবে বাড়ছে না, ঠিক আছে? এইবার এই দুটো জিনিস বোঝা গেল। এবার যদি প্রেসারের ক্ষেত্রে হতো, তো যদি প্রেসার স্থির না থেকে, চাপ স্থির না থেকে হতো, তাহলে কিন্তু এই গ্রাফটা একটু চেঞ্জ হতো। এই গ্রাফটা কি হতো, যে চাপ যত বাড়তো তত কিন্তু গ্রাফটা উপরের দিকে যেত, বুঝতে পারছিস? যে চাপ বেড়ে গেলে ধর এটা P1 এটা P2, P1টা যদি বেশি হতো P2 থেকে, তাহলে কিন্তু উপরের দিকে যেত। এটা একটা যদি চাপ স্থির না থাকে তবে, এটা দরকার নেই আমাদের খুব, ঠিক আছে? তো এই দুটো গ্রাফে আমরা ফোকাস করব। কোন দুটো গ্রাফে? স্যার এই গ্রাফটা আর এই গ্রাফটা, এই দুটো গ্রাফ আমরা মাথায় রাখলেই হবে, ঠিক আছে? চলো নেক্সট, চাপের সূত্র কি বলছে? চাপের সূত্র, স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য সংশ্লিষ্ট গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে চাপ সৃষ্টি হয় তার 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। একেবারেই চাপের সূত্র চার্লসের সূত্রের মতো একই রকম ব্যাপার, যে আমরা কি বলছি, স্থির আয়তন, অর্থাৎ আয়তনকে স্থির করে দিচ্ছি। আমরা চার্লসের সূত্রে কাকে স্থির করে দিচ্ছিলাম? চাপকে স্থির করে দিচ্ছিলাম। আয়তন বাড়ছিল, কার অনুযায়ী আয়তন বাড়ছিল? উষ্ণতার অনুযায়ী। এখানে ঠিক সেম জিনিসটাই হচ্ছে, শুধু আয়তন স্থির হয়ে যাচ্ছে। তাহলে কি বলছে? আয়তন স্থির হয়ে গেলে চাপ বাড়ছে। কেমন বাড়ছে? যে এই উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে চাপ বাড়ছে। অর্থাৎ তুই দেখ, ভালো করে দেখ কি লেখা আছে, স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য সংশ্লিষ্ট গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা চাপ হয় তার 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। অর্থাৎ আমার উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে কিন্তু চাপটাকে বাড়িয়ে তুলছি। তাহলে এখানেও আমি কি লিখতে পারি? P প্রপোর্শনাল টু টি। তাহলে P প্রপোর্শনাল টু টি মানে এখান থেকে তুমি লিখতে পারো P ইকুয়াল টু কেটি, P ইকুয়াল টু কেটি। তাহলে এখানে তোমার P ইকুয়াল টু কেটি তুমি লিখতে পারো। এবং সেমভাবে তুমি চার্লসের সূত্রে যেটা আমরা করেছিলাম, কি করেছিলাম? VT ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস T/273, এটাই তো চার্লসের সূত্রে আমরা পেয়েছিলাম। তাহলে এই সেম জিনিসটা চার্লসের সূত্রে যেটা আমরা পেয়েছিলাম, কিভাবে প্রমাণ করেছি তোরা দেখেছিস? এই চার্লসের সূত্রে যেটা পেয়েছিলাম সেটাকেই আমরা চাপের সূত্রে কি বলতে পারি? ভিটিটা চেঞ্জ হয়ে যাবে এবং V0টা চেঞ্জ হয়ে যাবে। ভিটি চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? পিটি হয়ে যাবে। আর V0 চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? P0। তাহলে পিটি ইকুয়াল টু P0 ইন্টু 1 প্লাস T/273। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? স্যার তাহলে লেখচিত্র কি হবে? সেম টু সেম, একদম তোমরা লেখচিত্র যেটা চার্লসের সূত্রে পড়েছিলে সেই সেম লেখচিত্রটা এখানে তোমরা পাবে, ঠিক আছে? চল, এই যে সেম লেখচিত্রটা তোমরা দেখেছিলে, যদি আমরা এদিকে টি দিই, যদি আমরা এদিকে পি দিই, তাহলে কোথা থেকে শুরু হবে? ধর -273 থেকে, -273 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে শুরু হলো। তাহলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে শুরু হলে প্রথমে এইটা এরকম যাবে, তারপর এখান থেকে এই যাবে, এখান থেকে এই যাবে। ওকে, ক্লিয়ার? P1 P2 দুটো আলাদা প্রেশার। চলো এইবার আমরা খুব 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 ইম্পর্টেন্ট একটা পয়েন্টে আসবো। এখান থেকে 2 নম্বর বা 3 নম্বরের একটি কোশ্চেন আসে, সেটা হচ্ছে বয়েলস এবং চার্লসের সূত্রের সমন্বয়। বয়েলস এবং চার্লসের সূত্রের সমন্বয় খুব 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 ইম্পর্টেন্ট একটা জায়গা। স্যার বয়েলস এবং চার্লসের সূত্রের সমন্বয় কিভাবে করব? দেখো, আমরা প্রথমে লিখবো বয়েলসের সূত্র অনুযায়ী। আমরা প্রথমে পুরো এক্স্যাক্টলি এইভাবে লিখবি তোরা, বয়েলসের সূত্রানুযায়ী। বয়েলসের সূত্রানুযায়ী কি লিখবি বাবা? বয়েলসের সূত্র অনুযায়ী তোরা কি পড়েছিস? তোরা বয়েলসের সূত্র অনুযায়ী পড়েছিস ভি প্রপোর্শনাল টু, আমরা বয়েলসের সূত্রে কি পড়েছিলাম? নির্দিষ্ট ভর এবং নির্দিষ্ট
আয়তনের কোনো গ্যাসের ক্ষেত্রে নাকি কি পড়েছিলাম বলতো একটুখানি ভি প্রপোর্শনাল টু টি পড়েছিলাম তো নাকি না 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 ভি প্রপোর্শনাল টু 1/p আয়তন এবং চাপ এরা কি অনুপাতে পরিবর্তিত হয় ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয় কখন যখন ভর এবং উষ্ণতা সেম থাকে অর্থাৎ ভি প্রপোর্শনাল টু 1/p যখন ভর ও উষ্ণতা ধ্রুবক ভর ও উষ্ণতা ধ্রুবক বা সেম ঠিক আছে তারপর চার্লসের সূত্র অনুযায়ী সেম ভাবে তোরা লিখবি যে চার্লসের সূত্র অনুযায়ী তোরা কি পড়েছিলিস চার্লসের সূত্র অনুযায়ী পড়েছিলিস ভি প্রপোর্শনাল টু টি অর্থাৎ তোরা পড়েছিলিস যে আয়তন উষ্ণতার সাথে সরল সম্পর্ক কখন যখন ভর ও চাপ স্থির যখন ভর ও চাপ স্থির তাহলে এই দুটোকে তোরা একত্রে কি লিখতে পারিস একত্রে লিখতে পারিস ভি প্রপোর্শনাল টু টি ইন্টু 1/p অর্থাৎ ভি ইকুয়াল টু কে ইন্টু টি বাই পি তাহলে এখান থেকে তোরা কি লিখতে পারিস পিটাকে এপারে নিয়ে চলে এলে পিভি ইকুয়াল টু কেটি পিভি ইকুয়াল টু কত পিভি ইকুয়াল টু কেটি এটাই কি এটাই হচ্ছে চার্লসের সূত্রের সমন্বয় এবার এই পিভি ইকুয়াল টু কেটি এখান থেকে তোরা লিখতে পারিস পিভি বাই টি ইকুয়াল টু কত কে তাহলে এই যে পিভি বাই টি ইকুয়াল টু কে এখান থেকে আমরা কি লিখতে পারি আমরা সেম ভাবে লিখতে পারি যে তাহলে পিভি বাই টি ইকুয়াল টু যদি কে হয় তাহলে প্রেসার P1 আয়তন V1 উষ্ণতা T1 হলে কি হবে P1 V1 বাই T1 ইকুয়াল টু কত পাবো P2 V2 বাই T2 P1 V1 বাই T1 ইকুয়াল টু কি পাবো P2 V2 বাই T2 ইজ দ্যাট ক্লিয়ার অর নট ইকুয়াল টু P3 V3 বাই T3 ও লিখতে পারিস তাহলে এই দুটো আমরা যদি প্রেসার P1 আয়তন V1 উষ্ণতা T1 এবং প্রেসার P2 আয়তন V2 উষ্ণতা T2 ধরে নিই তাহলে আমরা লিখতে পারি P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2 ইজ দ্যাট ক্লিয়ার অর নট বোঝা গেল কি গেল না চলো বোঝা গেছে কি গেল না একটু জানিয়ে দিও তোমরা এবার আমরা পড়ে ফেলবো নেক্সট কি পড়বো মোলার আয়তন দেখ ডেফিনেশন লেখা আছে কাকে আমরা মোলার আয়তন বলি নির্দিষ্ট উষ্ণতায় ও চাপে 1 মোল অণু পরিমাণ যে কোনো গ্যাসীয় পদার্থ যে আয়তন অধিকার করে তাকে ওই চাপ ও উষ্ণতায় চা লিখেছে তাকে ওই চাপ ও উষ্ণতায় ওই গ্যাসীয় পদার্থের গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন বলা হয় দেখে মনে হচ্ছে ওরে বাবা এত বড় ডেফিনেশন কি কঠিন কঠিন বিষয় কিচ্ছু নয় ভাই এই যে বোতল এই বোতলে এই যে জলটা আছে যতটা জল অকুপাই করে আছে জায়গাটা যে আয়তনটা অকুপাই করে আছে সেটাই মোলার আয়তন সেটাই মোলার আয়তন বোঝা গেল এই একদম সহজ জিনিস যে নির্দিষ্ট উষ্ণতায় ও চাপে 1 মোল অণু পরিমাণ যে কোনো গ্যাসীয় পদার্থ 1 মোল অণু পরিমাণ যে কোনো গ্যাসীয় পদার্থ যে আয়তন অধিকার করে তাকে ওই চাপ উষ্ণতায় গ্যাসীয় পদার্থের গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন বলা হয় মনে থাকবে হ্যাঁ স্যার স্যার তাহলে মোলার আয়তন Vm ইকুয়াল টু আমি কি লিখতে পারি V বাই N তাহলে এই V এর মান V বাই N তাহলে এখান থেকে Vm ইকুয়াল টু তোমরা এই জিনিসটা মনে রাখবে যে মোলার আয়তনের মান 22.4 লিটার 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত 22.4 লিটার তাহলে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন স্যার 22.4 লিটার ইয়েস স্যার স্যার O2 এর 1 মোলের আয়তন কত 22.4 লিটার স্যার যদি N2 হয় 1 মোল হলে তার আয়তন 22.4 লিটার সেম O2 N2 H2O যে কোনো গ্যাস তোরা কি করতে হবে H2O না সরি O2 N2 এই ধরনের যে কোনো গ্যাসের ক্ষেত্রেই আমরা কি করতে পারবো 1 মোল আয়তন বলতে পারবো 22.4 লিটার H2O হলে তো তরল হয়ে যাচ্ছে জল চল নেক্সট এরপর আমরা চলে আসবো অ্যাভোগাড্রোর সূত্র এবং এইটাকে বলা হয় আমাদের একটা জিনিস এখানে মনে রাখতে হবে যে এই 22.4 লিটারটা বলা হচ্ছে সিম্পল টেম্পারেচার অ্যান্ড প্রেশার অর্থাৎ এসটিপিতে আয়তন বা এটাকে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার বা এনটিপিও বলতে পারিস তাই তো তাহলে এসটিপি এনটিপি দুটোই তোরা এটাকে বলতে পারিস এরপর কোথায় চলে আসবো অ্যাভোগাড্রোর সূত্র কি বলছে সমচাপ ও তাপমাত্রায় সম আয়তন সকল গ্যাসীয় পদার্থের মধ্যে সমসংখ্যক অণু বর্তমান তাহলে আয়তন সম হলে তার মধ্যে অণুর সংখ্যা সমান হবে তার মানে কি এখানে আয়তনের সাথে অণুর সংখ্যার একটা সরল সম্পর্ক পেলি V প্রপোর্শনাল টু N এটাই কে বলছে অ্যাভোগাড্রো বলছে যে নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় সমস্ত গ্যাস বাস্তব গ্যাস সমূহের মোলার আয়তন তাই সমান হয় এবং এসটিপিতে সমস্ত বাস্তব গ্যাসের পরীক্ষালব্ধ মোলার আয়তনের মান 22.4 লিটার তো আগের বারই বললাম এটা আর কিছু আলাদা করে বলার নেই তাহলে এখান থেকে তোমরা যেটা পড়ছো অ্যাভোগাড্রোর সূত্র সেটা হচ্ছে চাপ এবং তাপমাত্রা স্থির কে স্থির P আর T স্থির তাহলে P আর T স্থির থাকলে তোমার আয়তনটা ভিটা কার সাথে অণুর সংখ্যার সাথে অর্থাৎ n এর সাথে স্মল n এর সাথে কি হচ্ছে সরল ভেদে পরিবর্তিত হচ্ছে অর্থাৎ V প্রপোর্শনাল টু N এটুকুই মাথায় রাখবে এবার চলে এসো গাণিতিক ব্যাখ্যা উষ্ণতা ও চাপে সকল
গ্যাসের আয়তন গ্যাসটির গ্রাম অনুসংখ্যা বা মোল সংখ্যার সঙ্গে সমানুপাতিক। তা গ্রাম অনুসংখ্যা বা মোল সংখ্যার সাথে সমানুপাতিক, ওটা তো আমরা বললাম যে ওই বিষয়টা, যে তোমার এই জিনিসটা তো আমরা বললাম যে ভি প্রপোর্শনাল টু এন, অর্থাৎ সমানুপাতিক হচ্ছে। আর এখানে তোমরা কি বলতে পারছো, যে কোনো গ্যাস, সেটা কার্বন ডাইঅক্সাইড হোক, সেটা অক্সিজেন হোক, সেটা নাইট্রোজেন হোক, যাই হোক না কেন, তার প্রত্যেকে 1 মোলের আয়তন হচ্ছে 22.4 লিটার। ঠিক আছে, আর এখান থেকে আমরা কি পাচ্ছি, গাণিতিক ব্যাখ্যা, তাহলে ভি প্রপোর্শনাল টু এন, তাহলে ভি প্রপোর্শনাল টু এন মানে ভি ইকুয়াল টু তুই কে লেখ, কে জায়গায় কনস্ট্যান্ট লেখ, যা খুশি লেখ। ঠিক আছে, আর এখান থেকে কি লেখচিত্র, ভি আর এন যেহেতু সমানুপাতিক, তাহলে লেখচিত্র কি হবে, একদিকে ভি আর একদিকে যদি এন যায়, তাহলে কি হবে লেখচিত্রটা, স্ট্রেট উঠবে। স্যার ভি বাড়ছে এন বাড়ছে, স্যার ভি বাড়ছে এন বাড়ছে, স্ট্রেট উঠছে, তাহলে এটাই লেখচিত্র। এখান থেকে কয়েকটা জিনিস তোমরা মনে রাখবে। অ্যাভোগাড্রো বিভিন্ন মৌলিক বা যৌগিক পদার্থের গঠনে যে স্বাধীন সত্তা বহনকারী ক্ষুদ্রতম কণা অণুর ধারণা দিয়েছিলেন, সেটি হলো সম্পূর্ণভাবে কাল্পনিক। অর্থাৎ অ্যাভোগাড্রো বিভিন্ন মৌলিক বা যৌগিক পদার্থের গঠনে যে স্বাধীন সত্তা বহনকারী ক্ষুদ্রতম কণা বা অণুর ধারণা দিয়েছিল, সেটা কিন্তু কাল্পনিক ছিল। অ্যাভোগাড্রো সূত্রে উল্লিখিত গ্যাসের আয়তন বলতে গ্যাসটির দ্বারা অধিকৃত অঞ্চলকেই বোঝায়। আয়তন বলতে কি বোঝাচ্ছে, গ্যাসের দ্বারা অধিকৃত অঞ্চলকে বোঝায়। এই আয়তনের সঙ্গে অণুর আয়তনের কিন্তু কোনো সম্পর্ক নেই। অর্থাৎ অণুর যে একটা নির্দিষ্ট আয়তন থাকে, সেটার সাথে কিন্তু এই যে একটা যেখানে যে জায়গাতে রাখা হচ্ছে সেই জায়গার আয়তনে কোনো সম্পর্ক নেই। চল, আর কি, গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র, এটা আমাদের 2 নম্বরের কোশ্চেন হিসেবে আসে, ডাইরেক্ট তুলে দেয় যে গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রটি বলো, বিবৃতি করো। গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র কি, স্থির চাপ ও উষ্ণতায় 2 বা ততোধিক গ্যাসের মধ্যে যখন রাসায়নিক বিক্রিয়া হয়, 2 বা ততোধিক গ্যাসের মধ্যে যদি রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়, তখন বিক্রিয়াকারী গ্যাসগুলির আয়তন কি হয়, সরল অনুপাতে থাকে, এবং বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থগুলি যদি গ্যাসীয় হয়, তবে উৎপন্ন গ্যাসগুলির আয়তন বিক্রিয়াকারী গ্যাসগুলির আয়তনের সাথে সরল অনুপাতে থাকে। ওকে, এটা মাথায় রাখবি যে গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র। গে-লুসাক কি বলছি, স্থির চাপ ও উষ্ণতায় 2 বা ততোধিক গ্যাসের মধ্যে, স্থির চাপ ও উষ্ণতায় 2 বা ততোধিক গ্যাসের মধ্যে যখন রাসায়নিক বিক্রিয়া হয়, তখন বিক্রিয়াকারী গ্যাসগুলি আয়তন সরল অনুপাতে থাকে। অর্থাৎ যে গ্যাসের অণুগুলো থাকে তাদের আয়তন কি অনুপাতে থাকে, সরল অনুপাতে থাকে, এবং বিক্রিয়ার ফলে যে পদার্থগুলো আমরা পাচ্ছি, সেই পদার্থগুলো যদি গ্যাসীয় হয়, তবে উৎপন্ন গ্যাসগুলির আয়তন বিক্রিয়াকারী গ্যাসগুলির আয়তন, মানে বিক্রিয়ার আগের যে গ্যাসগুলির আয়তন এবং উৎপন্ন যে গ্যাসের আয়তন, এ দুটো কিন্তু সরল অনুপাতে থাকে। ঠিক আছে, শুষ্ক বায়ুর বাষ্প ঘনত্ব নির্ণয়। শুষ্ক বায়ুর বাষ্প ঘনত্ব আমরা কিভাবে নির্ণয় করতে পারি, 3টে জিনিস লাগে, আণবিক ভর, বায়ুর উপাদান আর উপাদানের পরিমাণ। ধর আণবিক ভর, বায়ুর উপাদান আর উপাদানের পরিমাণ। এখন যদি আমি আণবিক ভর নাইট্রোজেনের ধরি, নাইট্রোজেনের আণবিক ভর কত, 14 + 14 ইকুয়াল টু 28। তাহলে বায়ুর উপাদান কি, N2, আর এটা উপাদানের পরিমাণ কত, 78 কত থাকে বায়ুতে, 78.04%, 78.04%। ঠিক আছে, এছাড়া আর কি কি থাকে, অক্সিজেন বায়ুর উপাদান N2 আছে, O2 আছে, আর কি কি বায়ুর উপাদান আছে, Ar এবং CO2। এবার তোর প্রত্যেকটার আণবিক ভর বের কর, যে O2-র আণবিক ভর কত, 16 + 16 32, Ar এর আণবিক ভর কত, 39.9, আর তোর কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর কত, 12 + 16 + 16, তাহলে 12 + 16 + 16 মানে হচ্ছে 32 আর 12, 32 আর 12 কত হয়ে যাচ্ছে, 32 আর 12 হয়ে যাচ্ছে 44। ঠিক আছে, তাহলে এইটা 78.04 বা 78.08ও ধরা হয়। অক্সিজেনের পরিমাণ কত বায়ুতে, 20.94, অক্সিজেনের পরিমাণ 20.94 আর পার্সেন্ট। এয়ারের পরিমাণ কত, 0.93%, আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বায়ুতে কত, 0.033%। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা সবচেয়ে কম, 0.033%। এইবার কর শুষ্ক বায়ুর বাষ্প ঘনত্ব নির্ণয়। কি করব, তাহলে আণবিক ভর ইকুয়াল টু শুষ্ক বায়ুর আণবিক ভর ইকুয়াল টু কি হবে, শুষ্ক বায়ুর আণবিক ভর ইকুয়াল টু যেটা হবে সেটা হচ্ছে যে 28 × 78.08 + 32 × 20.94 + 39 × 0.93। দেখ আণবিক ভর ইকুয়াল টু আণবিক
ভর ইকুয়াল টু কত হবে, শুষ্ক বায়ুর আণবিক ভর কত হবে 28 ইন্টু 78.08, তারপর প্লাস 28 ইন্টু 78.08 প্লাস 32 ইন্টু 20.94, 32 ইন্টু 20.94 প্লাস কত, কোথায় গেল রে ভাই, প্লাস 39.9 ইন্টু 0.93, 39.9 ইন্টু 0.93 আর প্লাস কত 0.44 ইন্টু 0.033, 44 ইন্টু 0.033, এই টোটালটা বাই 100। চল ক্যালকুলেট কর, টোটালটা বাই 100 কত পাচ্ছিস দেখ, ক্যালকুলেট করলে তোরা এটা পাবি 28.9, 28.9। এবার আণবিক ভর যদি এটা হয় তাহলে বাষ্প ঘনত্ব কত হবে, আণবিক ভরকে 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কি পাবো, বাষ্প ঘনত্ব, তাহলে 28.9/2, 28.9/2 মানে 14.45, 14.45। এটা আমরা মাথায় রাখবো যে কিভাবে বাষ্প ঘনত্ব আমাদের বের করতে হবে। শুষ্ক বায়ুর বাষ্প ঘনত্ব নির্ণয়ের এই ম্যাথটা, এই ধরনের ম্যাথ কিন্তু আমাদের আসতে পারে, ঠিক আছে। চল এরপর শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু হওয়ার কারণ কি, শুষ্ক বায়ুর থেকে আর্দ্র বায়ু লঘু হওয়ার কারণ 2 নম্বরের কোশ্চেন হিসেবে আসতে পারে। শুষ্ক বায়ুর বাষ্প ঘনত্ব 14.45, অন্যদিকে জলীয় বাষ্পের বাষ্প ঘনত্ব কত 9, সুতরাং সম আয়তনের জলীয় বাষ্প অপেক্ষা শুষ্ক বায়ু বেশি ভারী। আর্দ্র বাতাস শুষ্ক বাতাসের থেকে জলীয় বাষ্প থাকে, আর্দ্র বাতাসে শুষ্ক বাতাসের থেকে বেশি জলীয় বাষ্প থাকে, তাই আর্দ্র বাতাস সম আয়তনের শুষ্ক বাতাস অপেক্ষা কম ভারী হয়। তাহলে আর্দ্র বাতাস কম ভারী হয়, শুষ্ক বাতাস বেশি ভারী হয়। কেন? তার কারণ আর্দ্র বাতাসের মধ্যে শুষ্ক বাতাসের থেকে বেশি জলীয় বাষ্প থাকে, ঠিক আছে। যেমন আমরা বলতে পারি যে শুষ্ক বায়ুর বাষ্প ঘনত্ব 14.45, কিন্তু অন্যদিকে জলীয় বাষ্প ঘনত্ব কত 9, ঠিক আছে, কম। তাই জন্য আর্দ্র বায়ুর বাষ্প ঘনত্ব সবসময় কি হয়, শুষ্ক বায়ু অপেক্ষা কম হয়। তাহলে আর্দ্র বায়ুর বাষ্প ঘনত্ব শুষ্ক বায়ু অপেক্ষা কম হয় সবসময়ের জন্য। এবার তোদেরকে একটুখানি বলি যে গাণিতিক ব্যাখ্যার এই জায়গাটা অ্যাকচুয়ালি তো ওই যে কমে যাচ্ছে, ওই জায়গা থেকে স্থাপন করতে হয়, খুব বেশি ইম্পর্টেন্ট নয়, তোরা তো গাণিতিক ব্যাখ্যা আগেরটাই করেছিস, সুতরাং এটার দরকার নেই এই গাণিতিক ব্যাখ্যাটা। নেক্সট চলে আয়, আমরা পড়ে ফেলবো আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, একদম ডাইরেক্ট প্রশ্ন তুলে দেয় যে আদর্শ গ্যাস কাকে বলে, বাস্তব গ্যাস কাকে বলে, বয়েলসের সূত্র চার্লসের সূত্র কি গ্যাসের আদর্শ গ্যাসের সূত্র মেনে চলে না বাস্তব গ্যাসের সূত্র মেনে চলে, বা বয়েলস চার্লসের সূত্র মেনে চলে কোন গ্যাস, আদর্শ গ্যাস না বাস্তব গ্যাস, এই ধরনের প্রশ্ন কিন্তু আসে, ঠিক আছে। চল, আদর্শ গ্যাস, যেসব গ্যাস সকল চাপ ও তাপমাত্রায় বয়েলসের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্র মেনে চলে তাদেরকে কি বলবো, আদর্শ গ্যাস। অর্থাৎ বয়েলস, চার্লস এবং অ্যাভোগাড্রো তিনটেই যদি মেনে চলে তবে সেটা আদর্শ গ্যাস। স্যার বয়েলসের সূত্র মেনে চলছে অর্থাৎ V প্রপোর্শনাল টু 1/P, স্যার চার্লসের সূত্র মেনে চলছে অর্থাৎ V প্রপোর্শনাল টু T, স্যার অ্যাভোগাড্রোর সূত্র মেনে চলছে অর্থাৎ V প্রপোর্শনাল টু N, স্যার তাহলে এই তিনটেকে একত্রিত করে দিলে V প্রপোর্শনাল টু 1/P ইন্টু TN, স্যার পিটা এপারে নিয়ে চলে আসলে PV প্রপোর্শনাল টু কি, PV প্রপোর্শনাল টু TN। তাহলে PV প্রপোর্শনাল টু যদি TN হয় তাহলে PV ইকুয়াল টু, প্রপোর্শনাল সাইনটা তুলে ইকুয়াল টু আনলাম, তাহলে N আর T, আর কি কনস্ট্যান্ট। এটাকে কি বলা হয়, আদর্শ গ্যাস ধ্রুবক। আর কে কি বলা হয়, আর কে বলা হয় আদর্শ গ্যাস ধ্রুবক। তাহলে এই যে PV ইকুয়াল টু N আর T, এখানে এই আরটাকে কি বলা হবে, আরটাকে বলা হবে আদর্শ গ্যাস ধ্রুবক। ইয়েস আর নো স্যার, ক্লিয়ার না ক্লিয়ার নয়, স্যার ক্লিয়ার স্যার। তাহলে আদর্শ গ্যাস, এই যে PV ইকুয়াল টু NRT সূত্র মেনে চললেই আদর্শ গ্যাস, এখানে এই আরটাকে কি বলা হচ্ছে, আদর্শ গ্যাস ধ্রুবক বলা হচ্ছে, ঠিক আছে। আর বাকি P কি প্রেসার, V কি আয়তন, N কি অণুর সংখ্যা, T কি টেম্পারেচার, বোঝা গেল। চলো, বাস্তব গ্যাস, যে সকল গ্যাস যে কোনো চাপ ও তাপমাত্রায় PV ইকুয়াল টু NRT সমীকরণ সঠিকভাবে মেনে চলে না, এদেরকে বাস্তব গ্যাস বলে। ভাই বাস্তব গ্যাস এদেরকে বলে, তার মানে বাস্তবে যা যা গ্যাস পাওয়া যায় এই প্রত্যেকটা গ্যাস বয়েলস, চার্লস এসব সূত্র মেনে খুব একটা চলে না। তাহলে বয়েলস, চার্লসের সূত্র এতক্ষণ পড়ালেন কেন স্যার, কেন পড়ালেন? আরে বাস্তব গ্যাস যদি মেনেই না চলে তাহলে আমাদের পড়তে কেন হলো? দেখ ভাই,
চার্লস এবং বয়েলসের সূত্র কিছু বিশেষ ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়, সমস্ত ক্ষেত্রে নয়। আমাদের আশেপাশের যে সমস্ত বাস্তব গ্যাস দেখা হয় এই সমস্ত ক্ষেত্রে কিন্তু পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র মেনে চলে না। এর জন্য অপরাধ নিস না, ঠিক আছে? চার্লস এবং বয়েলসের সূত্রও কার্যকরী, তার না হলে কেন বানাবে দুজন লোক সারা জীবন ধরে মাথার চুল ছিঁড়ে চার্লস এবং বয়েলসের সূত্র কেন বানাতে গেল? নিশ্চয়ই কোনো কারণ আছে, বানিয়েছে, সেগুলো প্রয়োজনীয়তাও আছে, হয় ল্যাবরেটরিতে বা বিভিন্ন জায়গাতে সেগুলো ব্যবহার করা হয়, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে যে গ্যাসগুলোকে আমরা আমাদের আশেপাশে দেখতে পাই তারা কিন্তু এই সূত্রটা মেনে চলে না। তাই বলে তোরা ঝেড়ে চার্লস বয়েলস আর অ্যাভোগাড্রোকে গালাগালি করিস না, ঠিক আছে? যে আপনারা এমন সূত্র বানালেন যে সূত্র বাস্তবে মেনেই চলে না, অথচ আপনাদেরকে পড়তে হচ্ছে আমাদের মাথা ব্যথা চুল ছিঁড়ে। চলো, N2O2 CO2 এরা প্রত্যেকেই কি বাস্তব গ্যাস। এরকম আরো অনেক এক্সাম্পল আছে, ঠিক আছে? চল, বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাসের পার্থক্য আসতে পারে 2 নম্বর বা 3 নম্বরের কোশ্চেন। কিছুই নেই, বাস্তব গ্যাস পিভি ইকুয়াল টু এনআরটি গ্যাস সমীকরণ মেনে চলে না, আদর্শ গ্যাস মেনে চলে। প্রকৃতির সব গ্যাসই অবাধ বাস্তব গ্যাস, কোনো গ্যাসই আদর্শ গ্যাস নয়। বাস্তব গ্যাসের ক্ষেত্রে অণুগুলির মধ্যে পারস্পরিক আকর্ষণ ক্রিয়া করে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুগুলির মধ্যে পারস্পরিক আকর্ষণ ক্রিয়া করে না। বাস্তব গ্যাসের ক্ষেত্রে অণুগুলির আয়তন পাত্রের তুলনায় নগণ্য হয় না, আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুগুলির আয়তন পাত্রের তুলনায় নগণ্য হয়। এই কটা পার্থক্য তোরা লিখে আসবি। যদি 3 নম্বর দেয় 4টে লিখবি, 2 নম্বর দিলে 3টে লিখবি। কি রে, পারবি না? হ্যাঁ স্যার, এটা আর কি আছে। আদর্শ গ্যাস সমীকরণ তো অলরেডি প্রমাণ করে দিলাম, ভি প্রপোর্শনাল টু 1/p, যখন কি টি আর ভর কনস্ট্যান্ট, এখানে ভি প্রপোর্শনাল টু টি, যখন পি আর ভর কনস্ট্যান্ট, এখানে ভি প্রপোর্শনাল টু এন, যখন পি আর ভি কনস্ট্যান্ট। তাহলে এই তিনটাকে একত্রে লিখতে পারছি, ভি প্রপোর্শনাল টু 1/p ইন্টু টি এন। তাহলে এখান থেকে পিভি ইকুয়াল টু এনআরটি। ওই তো করলাম, এক্ষুনি প্রতিষ্ঠা করলাম তো, যেখানে আর ইকুয়াল টু কি, আর ইকুয়াল টু আদর্শ গ্যাস ধ্রুবক করলাম না এক্ষুনি। চল, আর এর মাত্রীয় সংকেত, এই যে আর আদর্শ গ্যাস ধ্রুবক, এটা মানে কি পিভি বাই এনটি। তাহলে এবার পি প্রেসারের মাত্রা, চাপের মাত্রা কত জানি, ভি আয়তনের মাত্রা এল কিউব, এন কি অণুর সংখ্যা, মাত্রা কি মোল, আর টি টেম্পারেচার কেলভিন। নাও এটাই আমার তাহলে মাত্রীয় সংকেত পেয়ে গেলাম। আর এর একক, আদর্শ গ্যাসের একক কি, সিজিএস এ আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এসআইতে জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। মাথায় থাকবে যে পিভি বাই এনটি, তো তাহলে সেই হিসাবে আমাদের আর এর একক ডিফাইন্ড হয়েছে। ব্যবহারিক একক দেওয়া আছে আর এর, সেটাও তোমরা মাথায় রাখবে। আর এর মান লিটার এটিএম এ কত, আর এর মান 0.082 লিটার এটিএম মোল ইনভার্স কে ইনভার্স, সিজিএস এ কত এবং এসআইতে কত, তিনটে মানই কিন্তু আমাদের পরীক্ষাতে আসতে পারে, যে কোনো মান, ঠিক আছে? এগুলো একটু ডেঞ্জারাস টাইপের কোশ্চেন, মাথায় রাখাটা চাপ, কিন্তু তোমাদের তো মাথায় রাখতেই হবে। আণবিক ভর, আণবিক ভর এম, মোল এন ইকুয়াল টু প্রদত্ত গ্যাসের ভর বাই আণবিক ভর। তাহলে এন ইকুয়াল টু মোল এন ইকুয়াল টু কি, প্রদত্ত গ্যাসের ভর ডাব্লু বাই আণবিক ভর ক্যাপিটাল এম। এবার তাহলে পিভি ইকুয়াল টু এন আর টি, এখানে এন এর জায়গায় কি লেখা যায়, এন মানে কি পেলাম, মোল ইকুয়াল টু ডাব্লু বাই এম, তাহলে পিভি ইকুয়াল টু ডাব্লু বাই এম আর টি। তাহলে এখান থেকে এমটাও ওপারে চলে গেলে এম ইকুয়াল টু কত লিখতে পারি, ডাব্লু আর টি বাই পিভি। এম ইকুয়াল টু কত লিখতে পারি, ডাব্লু আর টি বাই পিভি, হোয়ার এন ইকুয়াল টু ডাব্লু বাই এম, ডাব্লু মিনস পদার্থের প্রদত্ত গ্যাসের ভর, আর এম মিনস আণবিক ভর, ক্যাপিটাল ডাব্লু স্মল ডাব্লু যা খুশি দিয়ে ডিফাইন করতে পারিস। চল, ঘনত্ব কি, ঘনত্ব ডি ইকুয়াল টু ডাব্লু বাই ভি, অর্থাৎ ভর বাই আয়তন, ঘনত্ব মানেই তো ভর বাই আয়তন। তাহলে এখান থেকে আমরা পিভি ইকুয়াল টু এন আর টি, তাহলে পিভি ইকুয়াল টু ডাব্লু বাই এম আর টি, তাহলে পি এম ইকুয়াল টু কি লিখতে পারি, ডাব্লু বাই ভি আর টি। এবার পিএম বাই আর টি ইকুয়াল টু কত, ডাব্লু বাই ভি, ডাব্লু বাই ভি মানে ডি, তাহলে পিএম বাই আর টি ডি, তাহলে ডি মানে কত পেয়ে গেলাম, পিএম বাই আর টি। এভাবে তোরা বিভিন্ন প্রতিষ্ঠা করতে পারছিস, ঠিক আছে? আণবিক গ্যাসের, আণবিক স্তরে গ্যাসের আচরণ, আদর্শ গ্যাসের অণুগুলির গতীয় অবস্থা। দেখ, আচরণের মধ্যে কয়েকটা আচরণ আমরা নোটিশ করছি, গ্যাসের সংকোচনশীলতা, গ্যাসের প্রসারণশীলতা, এতক্ষণ ধরে তো তাই দেখাচ্ছিলাম যে গ্যাস সংকুচিত হয়, গ্যাস প্রসারিত হয়, ব্যাপন প্রক্রিয়া, তাপমাত্রার বৃদ্ধিতে চাপ বৃদ্ধি হচ্ছে, এই কটা জিনিস। চল, মূল স্বীকার্য কি, গ্যাস অতি ক্ষুদ্র কণা বা অণু দিয়ে গঠিত, গ্যাসের অণুগুলির নিজস্ব আয়তন পাত্রের তুলনায় নগণ্য,
গ্যাসের অণুগুলি সবসময় তীব্র গতিতে সরল পথে ইতস্ততভাবে ছোটাছুটি করে। গ্যাসের অণুগুলি পারস্পরিক আকর্ষণ বল, এগুলো মুখস্থ করার, এগুলো কিছু আলাদা করে বলার নেই। পারস্পরিক আকর্ষণ বল নেই বলে ধরে নেওয়া হয়, তাই জন্য তো বিশৃঙ্খলভাবে থাকে। আকর্ষণ বল থাকলে তো শৃঙ্খলিতভাবে থাকতো কঠিন পদার্থের মতো। গ্যাসের অণুগুলি পাত্রের দেওয়ালের সাথে অনবরত সংঘর্ষ ঘটায়, এই সংঘর্ষের ফলেই গ্যাসের চাপ সৃষ্টি হয়। গ্যাসের অণুগুলি নিজেদের মধ্যে সংঘর্ষ বা পাত্রের দেওয়ালের সঙ্গে সংঘর্ষ হলো পূর্ণ স্থিতিস্থাপক, ফলে এক্ষেত্রে নির্দিষ্ট ভরের গ্যাসের মোট গতিশক্তি কি থাকে? স্থির থাকে। গ্যাসের অণুগুলির গড় গতিশক্তি তার পরম উষ্ণতার সমানুপাতিক। অণুর গতিশক্তিকে ই ধরছি, পরম উষ্ণতাকে টি ধরছি, তাহলে ই প্রপোর্শনাল টু টি, যেখানে ইটাকে কি বলছি? গড় গতিশক্তি। তাপমাত্রা বাড়ালে গ্যাসের অণুর গতিশক্তি বাড়ে, অর্থাৎ তাপমাত্রা যদি আমি বাড়িয়ে দিই গ্যাসের অণুর গতিশক্তি বাড়বে, এটা আগে পড়েছি। গ্যাসের অণুগুলির গতির উপর মধ্যাকর্ষণ বলের প্রভাব নগণ্য বলে ধরে নেওয়া হয়। ধরে নে পরম শূন্য উষ্ণতা কি হয়? গ্যাসের গতিশক্তি শূন্য হয়, গ্যাসের সমস্ত অণুগুলি গতিহীন হয় এবং গ্যাসের চাপ শূন্য হয়। পরম শূন্য উষ্ণতাতে কি কি হয়? গ্যাসের তাপ ধারণ ক্ষমতা শূন্য হয়, আয়তনও শূন্য হয়। পরম শূন্য উষ্ণতাতে আয়তন শূন্য হয়, কেন শূন্য হয়? এই কারণে শূন্য হয়, তাপ ধারণ ক্ষমতা শূন্য হওয়ার জন্য। এবার আসি গ্যাসের ব্যাপন। কাকে বলছে গ্যাসের ব্যাপন? যে ধর্মের জন্য দুই বা ততোধিক, এগুলো আমাদেরকে হালকা করে জেনে রাখতে হবে। যে ধর্মের জন্য দুই বা ততোধিক হালকা বা ভারী গ্যাসের বাহ্যিক সাহায্য ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে মিশে যায় এবং সমসত্ব মিশ্রণ গঠন করে, তাকে ব্যাপন বলে, কারণ গ্যাসের অণুগুলির গতিশক্তি। দেখ, যে ধর্মের জন্য আমরা কি বলছি? যে ধর্মের জন্য দুই বা ততোধিক হালকা বা ভারী গ্যাসের বাহ্যিক সাহায্য ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে মিশে যায়। ধর আমি এখান থেকে, এটা কি রুম ফ্রেশনার, একটা গ্যাস বেরোচ্ছে না গ্যাস? দেখতে পাচ্ছিস? হ্যাঁ দেখতে পাচ্ছিস। তাহলে এই যে গ্যাসটা বেরোচ্ছে, গ্যাসটা বেরোনোর পর দেখ মিশে গেল, সারা ঘরে ছড়িয়ে পড়লো, ঘরে একটা সুগন্ধ তৈরি করলো। তাহলে ঘরে তো আরও বাকি গ্যাস ছিল, সেই গ্যাসগুলোর সাথে খুব সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে কি হলো? মিশে গেল, তাই তো? তাহলে এটাই কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপন। আমরা একটা সুন্দর এখন সেন্ট পাচ্ছি, ঠিক আছে, ঘরের মধ্যে। গ্যাসের অণুগুলির বেগ ও চাপের উষ্ণতার প্রভাব। উষ্ণতা বাড়লে অণুর গড় গতিশক্তি বাড়ে, অণুগুলি দ্রুত হয় এবং গ্যাসের চাপ বাড়ে। উষ্ণতা কমলে অণুর গড় গতিশক্তি কমে, অণুগুলি ধীর হয় এবং গ্যাসের চাপ কমে। ঠিক আছে, আর কিছু বলা নেই। স্থির তাপমাত্রায় গ্যাসের চাপের উপর আয়তনের প্রভাব কি? আয়তন যদি কমাই তাহলে ধাক্কা বাড়বে, চাপ বাড়বে। আয়তন বাড়লে ধাক্কা কমবে, চাপ কমবে। আয়তন যদি বাড়িয়ে দিই তাহলে অবভিয়াসলি আমার গ্যাসের অণুগুলো তো খুব ভালোভাবে থাকতে পারবে, তাহলে চাপ কমিয়ে দেবে, তাই কি দরকার তাই চাপ দেওয়া। ওকে, বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতি। বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতিটা কি? বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে না, কারণ গ্যাসের গতীয় তত্ত্বের দুটি মূল ধারণা বাস্তবে মেলে না। গ্যাসের যে গতীয় তত্ত্বের ধারণা সেটা কিন্তু বাস্তবে আমাদের মিলছে না, যার জন্য বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে না। অণুর আয়তন। গতীয় তথ্য অনুযায়ী অণুর কোনো আয়তন নেই, কিন্তু বাস্তবে অণুর নিজস্ব আয়তন আছে, যা উচ্চচাপে উপেক্ষণীয় থাকে না। আন্তঃআণবিক আকর্ষণটা কি? গতীয় তথ্য অনুযায়ী অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বল নেই, কিন্তু বাস্তবে অণুগুলির মধ্যে দুর্বল আকর্ষণ বল বিদ্যমান, যা নিম্ন উষ্ণতা বা উচ্চচাপে কার্যকর হয়। তাহলে এই যে দুটো আমাদের মেইনলি অণুর আয়তন এবং আন্তঃআণবিক আকর্ষণ, এই দুটো পয়েন্ট কিন্তু বাস্তব গ্যাসগুলোর ক্ষেত্রে মেনে চলছে না। বিচ্যুতি বেশি হয় এবং নির্মল উষ্ণতা উচ্চচাপে। এটা কি নোট বলে তোরা জাস্ট মনে রাখতে পারিস যে বিচ্যুতি কখন বেশি হয়? নির্মল উষ্ণতা এবং উচ্চচাপে। নির্মল উষ্ণতাটা কি জিনিস ভাই? নির্মল উষ্ণতা কি, নাকি ভুল লিখেছে আমার পিপিটি মেকার? নির্মল উষ্ণতাটা নির্মল কখন হয় ভাই? নিম্ন উষ্ণতা হবে, সরি, নিম্ন উষ্ণতা। আমি তাই ভাবছি নির্মল উষ্ণতাটা কি জিনিস? নির্মল বাতাস বয়ে যাচ্ছে, ফেলে যায় শ্বাস। আচ্ছা ঠিক আছে, নিম্ন উষ্ণতা এবং উচ্চচাপে বিচ্যুতি বেশি হয়, এটুকুই শুধু মনে রাখতে হবে, আর কিছু মনে রাখার নেই। আমার গল্প ফুরালো, নোটে গাছটি মুড়ালো, অনেকক্ষণ ধরে তোদেরকে যন্ত্রণা দিলাম। আশা করি ক্লাসটা খুব ভালো করে বুঝতে পেরেছিস। আজকের ক্লাসটা যারা যারা দেখবি আশা করি তাদের কোনো রকম কোনো প্রশ্ন আটকাবে না, প্রত্যেকটা প্রশ্ন তোরা জেনে রাখতে পারবি। আর একবার একটু রিসাইকেল করে নিই, আমরা শুরু থেকে কি কি পড়েছি। প্রথমে বয়েলসের সূত্র পড়েছি, চার্লসের সূত্র পড়েছি, গ্যাসের চাপ, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ পড়েছি, বয়েলস চার্লসের সূত্র পড়েছি, বয়েলস চার্লসের সূত্রের গাণিতিক রূপ পড়েছি, লেখচিত্র পড়েছি, অ্যাভোগাড্রোর সূত্র পড়েছি, অ্যাভোগাড্রোর লেখচিত্র গাণিতিক রূপ পড়েছি, আমরা বয়েলস ও চার্লসের সমন্বয় পড়েছি, বয়েলস চার্লস ও অ্যাভোগাড্রোর সমন্বয় পড়েছি, ব্যাপন পড়েছি,
আর কি পড়েছি, এগুলোই মোটামুটি আমাদের ইম্পর্টেন্ট টপিক। তারপর গেলুসাকের গ্যাস আয়তন সূত্র টুত্র কিছু ছিল যেগুলো আমাদের 1 নম্বর 2 নম্বরের কোশ্চেন হিসেবে আসতে পারে। তো এইগুলো মোটামুটি আমরা পড়ে ফেলেছি। এসটিপিতে আয়তন পড়েছি, সেখান থেকে অঙ্ক করেছি, বাষ্প ঘনত্ব নির্ণয়, ঠিক আছে। তো এই জিনিসপত্রগুলো যা যা পড়েছি এইগুলো থেকেই প্রশ্ন আসে। যদি তোরা এই ক্লাসটা খুব ভালো করে দেখে নিতে পারিস, আই থিঙ্ক কোনো প্রশ্নই আটকাবে না। এই ক্লাসটা দেখে নিয়ে তোরা টেস্ট পেপার খুলে ফেল, গ্যাসের আচরণ থেকে টেস্ট পেপারের প্রশ্ন পা, দেখ আটকায় কিনা। আই থিঙ্ক আটকাবে না, ঠিক আছে। আশা করি ভালো লাগলো, কিন্তু ভালো লাগলো কিনা সেটা আমি বুঝবো কী করে? ভালো লাগলো কিনা সেটা আমি তখনই বুঝতে পারবো যখন কমেন্ট সেকশনে একটা লাভ থাকবে বা একটা ভালোবাসা থাকবে। আর ভালো লাগবে কিনা তখনই বুঝতে পারবো যখন ভিডিওটা অনেক বেশি সংখ্যক ছেলেমেয়ে দেখবে। তাই তোদের দুটো কাজ, ভিডিওটিকে শেয়ার করা এবং অবশ্যই একটা কমেন্ট করে দেওয়া। আর রেসপেক্ট বাটন লাইক তো ক্লিক করবি ভালো লাগলে। আর অবশ্যই এসওই বাংলা, এসওই 9-10কে তোরা শেয়ার করতে পারিস, সাবস্ক্রাইব করতে পারিস নির্দ্বিধায়। তার কারণ এসওই 9-10 বা এসওই বাংলার হাত ধরে বাংলার প্রতিটি ছেলে মেয়ে পড়তে চায়, শিখতে চায় এবং দিন শেষে জিততে চায়। আর সেই অনবদ্য প্রয়াস আমরা করে চলেছি এখান থেকে। তোদের জন্য আমি এখানে আমৃত্যু দাঁড়িয়ে আছি, অর্থাৎ এই লড়াইটা আমৃত্যু লড়বো, যাই হয়ে যাক না কেন। এটা অর্থ ইনকামের লড়াই নয়, এটা জীবনের সুবিধা ভোগী বা সুবিধা নেওয়ার লড়াই নয়, এটা একটা অনেক বড় লড়াই। তোদের জন্য লড়াই, বাংলার প্রতিটি ছেলে মেয়ের জন্য লড়াই, ঘুণধরা শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে লড়াই এবং সবাইকে শিক্ষিত করার লড়াই। ভারতকে তথা বাংলাকে জগৎ সবার শ্রেষ্ঠ আসনে অলঙ্কিত করার লড়াই। আর এ লড়াই আমৃত্যু লড়বই। অবশেষে সব কাজ ছেড়ে আমার দেহের রক্তে এই নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। থ্যাংক ইউ এভরিওয়ান। বাংলা পড়বে, শিখবে এবং বাংলা জিতবে। জয় হিন্দ।